তো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করছো। তোমরা দেখেছো যে লাস্ট ক্লাসগুলোতে আমরা তোমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি এবং 3টে ভিডিও তার মাধ্যমে আমরা ফটোসিনথেসিসটাকে কমপ্লিট করেছি। এবং তোমরা এই জিনিসটা অলরেডি বুঝে গেছো যে ফটোসিনথেসিস যে প্রসেসটা, সেই প্রসেসের মাধ্যমে আলটিমেট কি তৈরি হচ্ছে। তাহলে আমরা কি পেয়েছি? যে পেয়েছি খাবার, ফুড পেয়েছি। কি হিসেবে? গ্লুকোজ হিসেবে পেতে পারি বা অন্য কোনো স্টোরেজ ফুড হিসেবে আমরা পেতে পারি, এই হিসেবে পেয়েছি। প্লাস হচ্ছে অক্সিজেন। এবার বিষয়টা হলো যে ফটোসিনথেসিসের পর খাবার তৈরি হয়ে গেছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাব, এখানে অক্সিজেন, এখানে খাবার, সবকিছুর সাথে কোরিলেটেড, মানে সবকিছু তোমাকে জানতে হবে। কারণ কি, আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্লান্ট ফিজিওলজির রেসপিরেশন টপিকটা নিয়ে। এবার বিষয়টা হলো যে এখানে যদি প্লান্ট রেসপিরেশন নিয়ে আমরা আলোচনা করতে চাই প্লান্ট ফিজিওলজির মধ্যে, অবশ্যই আমরা অ্যানিমাল ফিজিওলজি নিয়ে আমরা আজ কথা বলছি না। তোমরা আরো ক্লাস দেখতে পাচ্ছ যে অ্যানিমাল ফিজিওলজির মধ্যে ক্লাস অলরেডি চলছে। তো সেখানকার ক্লাসগুলোও আজকের ক্লাসের সাথে রিলেটেড হবে। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি ফটোসিনথেসিস ক্লাসটাকে এখন পর্যন্ত না দেখো, তাহলে অবশ্যই ফটোসিনথেসিস চ্যাপ্টারটাকে আগে কমপ্লিট করো, তারপরে আজকের ভিডিওটা দেখবে। অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। প্লাস অন্যান্য ভিডিওগুলো, অ্যানিমাল ফিজিওলজি যে ভিডিওগুলো চলছে সেগুলোকেও দেখো। কারণ কি, সেখান থেকে আজকের চ্যাপ্টারটা দুটো জিনিস লিঙ্ক হবে। এবার আমরা টপিকে আসি। টপিকে যদি আসতে চাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্লান্ট ফিজিওলজির মধ্যে আমরা রেসপিরেশন জায়গাটাকে দেখব। রেসপিরেশন কি জিনিস, আর রেসপিরেশনের মধ্যে আমরা প্রাইমারি ফোকাস হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসকে। ঠিক আছে, চলো রেসপিরেশন জিনিসটাকে আমরা দেখি যে রেসপিরেশন আমাদেরকে কি শেখাচ্ছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে যদি আমরা দেখি যে রেসপিরেশন জিনিসটা কি, তাহলে আমাদেরকে গ্লাইকোলাইসিসে যাওয়ার অনেক আগে বেশ কিছু টার্মিনোলজি, বেশ কিছু শব্দ, সেগুলোকে ভাঙতে হবে, সেগুলো জানতে হবে যে এই শব্দগুলোর দ্বারা কি বোঝাতে চাইছে। যখন শব্দ সহজ হয়ে যাবে তখন তোমার কাছে প্রসেসটাও সহজ হয়ে যাবে। তাহলে প্রসেস আমরা যেটা নিয়ে কথা বলছি, যে গ্লাইকোলাইসিস হোক বা প্লান্ট রেসপিরেশন হোক, সেই রেসপিরেশন তুমি ইজিলি বুঝতে পারবে। তো চলো দেখি শব্দগুলো কি। প্রথমে আমরা যদি দেখি যে প্রথমেই আমরা, যেহেতু আমাদের টপিকই হচ্ছে রেসপিরেশন, তাহলে এই শব্দটাকেই প্রথমে দেখি যে রেসপিরেশন জিনিসটা কি। প্রথম কথা, যে ধরো রেসপিরেশন, আমরা এটাকে কি বলি? বাংলায় বলি শ্বসন। এবার তোমরা একটা জিনিস প্রথম থেকেই দেখতে পাচ্ছ যে ক্লাসে ম্যাক্সিমাম টাইম আমি কি ইউজ করছি, যে ইংরেজি টার্মগুলো বা ইংরেজিতে আমি জিনিসগুলোকে বেশি প্রেজেন্ট করছি। বাংলা লিখছি, সেই সঙ্গে সঙ্গে ইংরেজিটাকেও নিয়ে যাচ্ছি। এর যে এফেক্ট, সেই এফেক্টটা তোমরা ভবিষ্যতে গিয়ে পাবে। কারণ হচ্ছে যে আমরা যে স্টুডেন্টদেরকে ফোকাস করছি বা যারা আমাদের ক্লাস দেখছো, তারা হচ্ছে ম্যাক্সিমাম সব বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। এই বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই এইচএস পাস করে পরবর্তীতে তুমি যেখানেই পড়াশোনা করতে যাবে, সেখানে গিয়েই ইংরেজির একটা হোঁচট খাবে। এই ইংরেজির হোঁচট যাতে না খাও, সেই জন্য এখন থেকে তোমাকে ইংরেজিটাকে সঙ্গে সঙ্গে নিয়ে বয়ে বেড়াতে হবে। যতক্ষণ না তুমি এই জিনিসটা প্র্যাকটিস করছো, যে ধরো রেসপিরেশনের নোট বানাচ্ছ, রেসপিরেশন ব্র্যাকেটে তুমি শ্বসন লিখলে, বা শ্বসন লিখলে তুমি ব্র্যাকেটে লিখছো রেসপিরেশন, এই জিনিসটা তোমাকে করতে হবে। এই জিনিসটা যদি না করো, তাহলে এটা 100% শিওর যে তুমি যখন এইচএস পাস করবে, এইচএস পাসের পর তুমি যারই প্রিপারেশন নাও, তুমি নিটের প্রিপারেশন নাও, তুমি এমনি নর্মাল গ্রাজুয়েশন করো, তুমি যেখানেই যাও, ইংরেজি তোমাকে লাগবেই লাগবে এবং তুমি সেখানে হোঁচট খাবে।
তো সেই বাধা কাটানোর জন্য, সেই ধরনের কোনো কমপ্লিকেশন যাতে তৈরি না হয়, তার প্রিপারেশন এখন থেকেই করতে হবে। ওই এইচএস পাস করব তারপর দেখে নেব, এই ব্যাপারটা রাখা যাবে না। কারণ এই জিনিসটা দেখা যায় স্টুডেন্টের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। সেই জন্য তোমাকে এখন থেকে বাংলা এবং ইংরেজিটাকে পাশাপাশি নিয়ে যেতে হবে। এবং ইংরেজিটা কি হয়, যে ইংরেজির সাথে তুমি যদি অ্যাসোসিয়েটেড হয়ে যাও, যদি ইংরেজি টার্মগুলোকে ভাঙতে শুরু করো, তাহলে ওটা বেশি আরো ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্র্যাকটিসটা তোমরা করবে। তাহলে রেসপিরেশন বা শ্বসন কাকে বলবো, এই জায়গায় আসার আগে আমাদেরকে দেখতে হবে, কি দেখতে হবে, ধরো এই হচ্ছে আমাদের যে ছবিটা আমি আঁকছি, এটা দেখে তোমরা ঠিক চিনতে পারবে যে এটা আমি কিসের ছবি আঁকছি এবং এর প্রয়োজনীয়তা কেন, হঠাৎ রেসপিরেশনের মধ্যে কেন এই জিনিসটা ইনভলভ হয়ে পড়লো। এটা একটা জাস্ট নর্মাল ডায়াগ্রাম। কিসের তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা লাংসের ডায়াগ্রাম। সবকিছু তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাস হয়েছে, তোমাদের ব্রিদিং এর ক্লাস হয়েছে, এই সমস্ত ক্লাস হয়েছে, সবকিছু আজকে এক জায়গায় হবে। তাহলে দেখো এখানে আমরা দেখেছি কি 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 এঁকেছি, একটা লাংসের ছবি এঁকেছি। তো লাংসটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা রেসপিরেটরি অর্গান, তাই না? তাহলে এর থ্রু আমরা কি করি, এর থ্রু যেটা করি সেটা হচ্ছে যে অক্সিজেন আমরা কি করছি, ইনহেল করছি, আর CO2 রিলিজ করছি। এই জিনিসটা আমরা কিসের থ্রু করছি, লাংসের থ্রু করছি, ফুসফুসের থ্রু। তাহলে এখানে এই যে অক্সিজেনটাকে আমরা নিচ্ছি, এটাকে আমরা কি বলি, তোমরা অলরেডি ক্লাস করছো জানো, এটাকে বলা হয় ইনহেল বা ইন্সপিরেশন। আর CO2টাকে আমরা কি করছি, এক্সহেল করছি বা এক্সপিরেশন। এটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হয়, লাংসের মধ্যে হয়। তাহলে আমরা নিলাম কি, অক্সিজেন নিলাম, ছাড়লাম কি, কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল? এবার তুমি এই জিনিসগুলোকে কি করতে পারো, লিঙ্ক করতে পারো। কিভাবে, ওই যে অক্সিজেন নিলাম, সেই অক্সিজেন আসলো কোথা থেকে, ওই যে ফটোসিনথেসিস চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে প্লান্ট অক্সিজেন কি করলো, প্রোভাইড করলো, সেই অক্সিজেন আমরা নিলাম। আর এই যে CO2 আমরা রিলিজ করছি, এই CO2 আবার কি করবে, প্লান্ট সেটাকে কাজে লাগিয়ে আবার খাবার তৈরি করবে, প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি করবে। এই জিনিস করছে, এইভাবে তোমাকে লিঙ্ক টানতে হবে চ্যাপ্টারের সাথে চ্যাপ্টার, তবেই তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকবে। তাহলে আমরা নিলাম কি, অক্সিজেন নিলাম, তাহলে এখানে অক্সিজেন চলে আসলো লাংসের মধ্যে। তো লাংসের মধ্যে যখন অক্সিজেন চলে আসছে, সেই অক্সিজেন আলটিমেট কি হবে, পুরো বডিতে ছড়িয়ে পড়বে। সেটা কার থ্রু, ব্লাডের থ্রু। এবার ওটা হচ্ছে অ্যানিমাল ফিজিওলজির পার্ট, যে লাংস থেকে আমি অক্সিজেনকে কিভাবে পুরো বডিতে আমি ছড়িয়ে দেব। বোঝা গেল? তাহলে এবার ব্যাপারটা হলো যে আমরা পড়ছি প্লান্ট রেসপিরেশন আর গল্প করছি লাংসের, ব্যাপারটা অন্যরকম দাঁড়ালো। বিষয়টা হলো যে তাহলে আমরা এখানেও প্লান্টকেও আমরা টানবো। তাহলে এটা তো গেল এনিম্যালের কথা, তাহলে প্লান্টরা অক্সিজেন কিভাবে নিচ্ছে? প্রথম কথা যেটা হলো যে প্লান্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাদের ক্ষেত্রে কি থাকে, তাদের ক্ষেত্রে থাকে স্টোমাটা, তাদের ক্ষেত্রে স্টোমাটা থাকে, তাই না? এই রকম স্টোমাটা থাকে। তাহলে এই স্টোমাটা, এটা হচ্ছে ওপেনিং। এই স্টোমাটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, এদের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে। তাহলে CO2 এরা নেবে আর অক্সিজেন কি করবে, ছাড়বে। এবার ব্যাপারটা হলো যে অক্সিজেন যদি ছেড়েই দেয়, তাহলে প্লান্ট অক্সিজেন নিল কিভাবে? তোমরা ফটোসিনথেসিস যদি দেখো, তাহলে ফটোসিনথেসিস চ্যাপ্টারে প্লান্ট নিজেই কি করছে, অক্সিজেন তৈরি করছে। এবার ওর প্রয়োজনে অক্সিজেন ও যেভাবে খুশি ও ইউটিলাইজ করতে পারে, যেটা অলরেডি প্লান্টের মধ্যে রয়েছে। তো আমরা কি দেখলাম যে এনিম্যালের ক্ষেত্রে যদি দেখি, লাংসের থ্রু কি হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। আর প্লান্টের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে
কার থ্রু? স্টোমাটা। এই স্টোমাটা ছাড়াও কি দেখতে পাবো, প্লান্টের যে স্টেম রয়েছে সেখানে যে লেন্টিসেল থাকে সেই লেন্টিসেলের থ্রুও এটা সম্ভব হয়। এবার আমাদের বিষয় সেটা নয়, আমাদের বিষয়টা হচ্ছে যে অক্সিজেন এনিহাউ আমি প্লান্টে এবং অ্যানিমালে কিভাবে পাচ্ছি এই বিষয়টা। তাহলে এটা গেল এই জায়গাটা। এবার যে জায়গাটা আমরা দেখব, তাহলে একটা পার্টে পার্টে বিষয়টাকে আমরা দেখছি। এটা গেল অক্সিজেনের পার্ট, যে প্লান্ট কি করছে, ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন তৈরি করছে, ফলে প্লান্ট নিজের মধ্যেই অক্সিজেন তৈরি করছে, মানে অক্সিজেনের সাপ্লাই ও ওখান থেকে পেয়ে যাবে। আর লাংসের থ্রু আমাদের অ্যাটমসফেরিক অক্সিজেন কি হচ্ছে, বাইরে থেকে নিতে হচ্ছে। সেই জন্য আমরা কি করছি, ইনহেল করছি এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছি। ক্লিয়ার? এবার এই কথাটা বলার উদ্দেশ্য এটা, পরবর্তীতে তুমি বুঝতে পারবে যে অক্সিজেনের গল্প এতক্ষণ কেন স্যার বলছিলেন। তাহলে এবার চলে আসো যে রেসপিরেশন জিনিসটা কি। তাহলে শ্বসন কি? এটা কিন্তু শ্বসন নয়, ঠিক আছে? এটা হচ্ছে কি বলি আমরা, এটাকে বলা হয় ব্রিদিং। এটাকে বলা হয় ব্রিদিং, যেখানে আমরা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইনহেল এবং এক্সহেল। তাহলে শ্বসন জিনিসটা কি? শ্বসন জিনিসটার যদি আমরা দেখতে চাই তাহলে কি দেখতে পাবো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, তাহলে এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হচ্ছে, যে গ্লুকোজ মানে এখানে শ্বসন বস্তু হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, গ্লুকোজ দেখতে পাচ্ছি, শ্বসন বস্তু গ্লুকোজ, অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কি করছে, কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস এনার্জি। এই যে এনার্জির কথা বলছি, এই এনার্জি কার মধ্যে রয়েছে? রয়েছে গ্লুকোজের মধ্যে। তাহলে আমরা কি বললাম, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, জল এবং এনার্জি কি করবে? তৈরি করবে। তাকেই আমরা কি বলবো? তাকেই শ্বসন বলা হয়। তাহলে সংজ্ঞা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তো এই পুরো প্রসেসটা আমরা যতক্ষণ না দেখবো সংজ্ঞা ততক্ষণ তোমরা রেডি করতে পারবে না। তাহলে আগে আমরা প্রসেস পুরোপুরি কমপ্লিট করব, তারপরে সংজ্ঞাটা এই কারণে লেখা হলো যে প্রসেসটা দেখলাম সেই প্রসেসটা আদৌ এই সংজ্ঞাকে জাস্টিফাই করছে কিনা। এবার এখানে তোমাদের কোশ্চেন থাকবে যে অক্সিজেনের উপস্থিতিতে, তো এই জায়গাটা তোমরা মনে রাখো যে এখানে আমি কি বলেছি, অক্সিজেনের উপস্থিতিতে বলেছি। অক্সিজেনের উপস্থিতিতে কি হবে? গ্লুকোজ ভাঙবে। কিন্তু আদৌ তা নয়, অক্সিজেনের অনুপস্থিতিতেও কি হতে পারে? গ্লুকোজ ভাঙতে পারে। সেই গল্প আমরা পরে আলোচনা করছি। তাহলে শ্বসন জিনিসটা কি দেখলাম? শ্বসন জিনিসটাতে মেইনলি তাহলে আমরা কি দেখছি, যে কার্বোহাইড্রেট জাতীয় বিশেষ করে গ্লুকোজ ভেঙে গিয়ে কি হচ্ছে, গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে। তাহলে সেই জিনিসগুলো কি হচ্ছে, ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, জল এবং আলটিমেটলি কি তৈরি করছে? এনার্জি তৈরি করছে। তো এই যে জিনিসটা আমরা বললাম যে এনার্জি, এই এনার্জি গ্লুকোজের মধ্যে স্টোর হয়ে থাকছে। এনার্জি কার মধ্যে থাকছে? গ্লুকোজের মধ্যে। তো এই এনার্জি কি হিসেবে থাকে? এনার্জির ফর্মটা কি? এটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জি, তাই না? তাহলে এটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। তাহলে এই কেমিক্যাল এনার্জিকে আমরা যখন খুশি ইউজ করতে পারবো বিভিন্ন প্রসেসে। এবং এই যে কেমিক্যাল এনার্জি এটিপি যেটা তৈরি হলো, এটা প্লান্টের ক্ষেত্রেও কাজে লাগছে। নাহলে প্লান্ট কিসের জন্য? রেসপিরেশনের জন্য প্রয়োজন হলো, তাই না? তাহলে ওর যে সমস্ত বায়োকেমিক্যাল প্রসেস রয়েছে, বিভিন্ন ধরনের
মেটাবলিজম রয়েছে, সেই সমস্ত জিনিস করতে গেলে, সেই প্রসেসগুলো করতে গেলে কি লাগবে? এটিপি লাগবে। তাহলে আমাদের এটিপি, প্লান্টের থেকে আমাদের এটিপির প্রয়োজন বেশি, কারণ আমরা সবকিছু করি। আমরা ভাবি, আমরা হাঁটি, আমরা খাই, আমরা দৌড়াই, আমরা পড়ি, আমরা সবকিছু করি। সেই জন্য আমাদের এটিপির রিকোয়ারমেন্ট বেশি। সুতরাং আমরা কি দেখতে পাবো? প্লান্টের থেকে আমাদের ক্ষেত্রে এটিপির প্রয়োজন বেশি। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে প্লান্ট এক জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে আছে, ও শুধু কি করছে? ম্যাক্সিমাম যেটা করে সব থেকে ভালো কাজ সেটা হচ্ছে ফটোসিনথেসিস, তাই না? তাহলে ওদের দৌড়াচ্ছে না, ওরা হাঁটছে না, ওরা কিছুই করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে আমরা যেটা করছি, আমরা প্রত্যেকটা কাজ, আমি পড়াচ্ছি এনার্জি লাগছে, আমি বকছি এনার্জি লাগছে, আমি লিখছি এনার্জি লাগছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে এনার্জি দরকার হয়। তাহলে এনার্জির যখন দরকার হয় তখন এইরকম কিছু প্রসেস থাকবে যার থ্রু আমি এই জিনিসটাকে নিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে রেসপিরেশন। বোঝা গেল? তাহলে রেসপিরেশনটা একদিক দিয়ে আমরা কি বলতে পারি? যে রেসপিরেশনের টার্গেটই হচ্ছে এনার্জি তৈরি করা। এই জিনিসটা আমরা বলতেই পারি, কারণ এখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওর বাই প্রোডাক্ট হিসেবে বা রেসপিরেশনের যখন এনার্জি আমরা দেখছি, সেখানে কার্বন ডাইঅক্সাইড, জল তৈরি হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আলটিমেট আমরা ইউজ করছি কি? কার্বন ডাইঅক্সাইডকে নিশ্চয়ই ইউজ করছি না। কার্বন ডাইঅক্সাইডটা তো আমরা এক্সেল করছি, সেই কার্বন ডাইঅক্সাইডকে কি আমরা ইউজ করছি? করছি না। ঠিক আছে, তাহলে জল, এক্সেস জলও আমরা বের করে দিই। জল যদি অন্যান্য কোনো কাজে লাগে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন যে জিনিসটা, সেই এনার্জিটাকে আমরা খরচ করছি আমাদের বিভিন্ন কাজে। প্লান্ট নিজেও সেটা করছে। তাহলে প্লান্টের নিজস্ব এনার্জির প্রয়োজন, সেই এনার্জির ঘাটতি মেটানোর জন্য কি হচ্ছে? শ্বসন হচ্ছে। তাহলে ক্লিয়ার শ্বসন জিনিসটা? এটা গেল শ্বসনের আমাদের প্রাইমারি জায়গাটা, যে শ্বসন বিষয়টা কি এবং শ্বসনের প্রয়োজন কেন। তাহলে শ্বসনের প্রয়োজন কেন হলো? শ্বসনের প্রয়োজন এই কারণে হলো যে এনার্জি দরকার। বিভিন্ন ধরনের কেমিক্যাল, বায়োকেমিক্যাল প্রসেস আমাকে যদি করতে হয়, সেখানে এনার্জি লাগবে। আর এই এনার্জি আসবে কোথা থেকে? আমাকে কি করতে হবে? গ্লুকোজকে ভাঙতে হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে রেসপিরেশন। ক্লিয়ার? এবং রেসপিরেশনের গুরুত্ব। এবার আমরা দেখব যে রেসপিরেশন বা শ্বসন কয় প্রকার। শ্বসন, এটাকে যদি আমরা দেখি, তাহলে ছোট ছোট করে আমরা পুরোপুরি আজকে বোর্ড ওয়ার্কের মাধ্যমেই কনসেপ্টটাকে ক্লিয়ার করব। দেখছেন কোনো স্লাইড নেই, পুরোপুরি আমরা ছোট ছোট করে লিখে লিখে জিনিসগুলোকে বুঝবো। তাহলে শ্বসন জিনিসটা দুটো টাইপ। একটা হচ্ছে স্ববাত শ্বসন। আমি বলেছি যে প্রত্যেকটা জিনিসটাকে, প্রত্যেকটা টার্মকে তোমাকে ইংরেজিটা অবশ্যই জানতে হবে। এবং অবাত শ্বসন। স্ববাত শ্বসন, বাত মানে হচ্ছে বায়ু, তাহলে এটা হচ্ছে এরোবিক রেসপিরেশন। তোমরা ঠিক যদি কপি বানাও তাহলে এইভাবে বানাবে, প্লাস নিজেদের কিছু ক্রিয়েটিভিটি তোমাদের অবশ্যই আছে, সেই মতো করেও তোমরা করতে পারো। এটা হচ্ছে অ্যানএরোবিক, এটা হচ্ছে অ্যানএরোবিক রেসপিরেশন। তাহলে স্ববাত শ্বসন এবং অবাত শ্বসন দুটো জিনিস দেখলাম, দুটোই শ্বসন। এবার যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, এরোবিক কাকে বলবো? এরোবিক বলবো যখন অক্সিজেনের উপস্থিতিতে হবে। পজিটিভ মানে আমি বোঝাতে চাইছি অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে। অবাত শ্বসন মানে অক্সিজেনের অ্যাবসেন্সে। যদি আমি বলি যে অনুপস্থিতি, তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে। এই প্লাস মাইনাস দিয়েছি মানে ঘাবড়ানোর কিছু নেই, এটা আমি জাস্ট প্রেজেন্ট আর অ্যাবসেন্টের বিষয়ে করছি, দেখাচ্ছি। তাহলে স্ববাত শ্বসনে আমাদের যে রিকোয়ারমেন্ট, যদি আমি ধরি যে এনার্জি, যেহেতু আমি এখনো শ্বসনের স্টেপে যাইনি, এখানেও এনার্জি তৈরি হচ্ছে যখন আমি অক্সিজেন পাচ্ছি। অক্সিজেন যদি না থাকে সেক্ষেত্রে আমি এনার্জি পাচ্ছি। তাহলে এই যে শ্বসন, এই শ্বসনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে অক্সিজেন নিরপেক্ষ, কিন্তু এখানে কিন্তু আছে। কি কিন্তু? শ্বসনের যদি আমরা স্টেপ দেখি,
তাহলে 1 নম্বর স্টেপ দেখব গ্লাইকোলাইসিস, 2 নম্বর স্টেপ TCA, 3 নম্বর স্টেপ ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা হচ্ছে 3টে পর্যায়। তাহলে শ্বসন একটা বিশাল জায়গা। এই শ্বসনকে আমরা 2 ভাগে ভাগ করেছি, অবাধ শোষণ এবং সবাধ শোষণ। তাহলে সবাধ শোষণে অক্সিজেন লাগছে, এনার্জি তৈরি হচ্ছে। অবাধ শোষণে কি লাগছে, অক্সিজেন যদি না দিই তাহলেও এনার্জি তৈরি হচ্ছে। দুটোতেই এনার্জি তৈরি হচ্ছে, কিন্তু কোন ক্ষেত্রে হবে এই জিনিসটা? সেটা হবে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে অক্সিজেন থাকলেও চলবে, অক্সিজেন থাকলেও চলবে, অক্সিজেন না থাকলেও চলবে। সেই জন্য গ্লাইকোলাইসিসটাকে আমরা কি বলবো? অক্সিজেন নিরপেক্ষ। তার মানে এই যে অক্সিজেন নিরপেক্ষ বলছি, এই অক্সিজেন নিরপেক্ষ শুধুমাত্র কে? শুধুমাত্র গ্লাইকোলাইসিস। বাকি যদি আমি টিসি এর কথা বলি, ইটিএস এর কথা বলি, তাহলে এদের ক্ষেত্রে অক্সিজেন ম্যান্ডেটরি। তাহলে এবার আমাকে বলো যে রেসপিরেশনের থ্রু যদি আমরা এনার্জি তৈরি করি এবং সেই এনার্জিটা অক্সিজেনের উপস্থিতিতে তৈরি করি, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে এনার্জি বেশি তৈরি হবে নাকি অক্সিজেনের অনুপস্থিতিতে এনার্জি বেশি তৈরি হবে? যদি অক্সিজেনের অনুপস্থিতিতে এনার্জি তৈরি হয়, সেই এনার্জি শুধুমাত্র গ্লাইকোলাইসিসের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে গ্লাইকোলাইসিসে যে পরিমাণ আমরা এনার্জি পাবো সেইটুকুকেই ইউটিলাইজ করতে হবে, ও টিসিএতে বা ইটিএস এ যেতে পারবে না। তাহলে যারা সবাধ শ্বসন বা এরোবিক রেসপিরেশন করে তাদের ক্ষেত্রে আমরা এনার্জি কি পাবো? এনার্জি, মোর এনার্জি। এদের ক্ষেত্রে আমি কি পাবো? এনার্জি বেশি পাবো, এনার্জি বেশি পাবো। আর অ্যানারোবিক রেসপিরেশন যারা করবে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি এনার্জি কি হবে? এনার্জি লেস হবে। তো কেন লেস হবে? কারণ রেসপিরেশনের 3টে পর্যায়ের মধ্যে শুধুমাত্র ও ফার্স্ট পর্যায়টাকে কমপ্লিট করছে, সুতরাং অবভিয়াসলি এনার্জি কম তৈরি করবে। কারণ এই যে কথাগুলো বলছি, এটা গ্লাইকোলাইসিস, টিসিএ, ইটিএস যখন কমপ্লিট তোমাদের পড়ানো হবে তখন তুমি রিয়ালাইজ করবে যে হ্যাঁ এটা সত্যি। ইভেন আমি গ্লাইকোলাইসিস যখন পড়াবো তখনও তুমি এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে এই যে জিনিসটা গেল টাইপটা, যে শ্বসন কি 2 প্রকার, অবাধ শোষণ এবং সবাধ শোষণ। এবার আমরা যদি দেখি যে নেক্সট কি দেখবো আমরা? নেক্সট দেখব যে শ্বসনের স্থল। শ্বসনের স্থল, শ্বসন কোথায় হয়? তাহলে শ্বসন যদি ধরো সাপোজ এই হচ্ছে একটা প্লান্ট সেল, আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা প্লান্ট সেল, এটা হচ্ছে একটা প্লান্ট সেল। তাহলে প্লান্ট সেলের মধ্যে যা যা একটা সেলের মধ্যে থাকে এগুলো তোমরা জানো, যে এখানে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। তাহলে নিউক্লিয়াস থাকলো এখানে, সেই সঙ্গে সঙ্গে কি থাকবে? অনেক সেল অর্গানেলস থাকে, সেই জিনিসগুলো আমরা বলছি না, তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া দেখলাম, নিউক্লিয়াস দেখলাম, আর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে কি থাকবে? সাইটোসল বা সাইটোপ্লাজম, তাই না? তাহলে একটা কোষের মধ্যে এরকম কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে, এরকম সাইটোপ্লাজম রয়েছে। তো এই সাইটোপ্লাজমে কি হচ্ছে? যে শ্বসনের স্থল কোষের সাইটোপ্লাজম বা সাইটোসল। তাহলে যে কোষের সাইটোপ্লাজমে যেটা বলছি সেটা হচ্ছে
শ্বসনের প্রথম পর্যায় কোষের সাইটোপ্লাজমে শ্বসনের প্রথম পর্যায় হচ্ছে শ্বসনের প্রথম পর্যায়কে গ্লাইকোলাইসিস। ছোট ছোট ইনফরমেশন, জাস্ট এই জিনিসগুলোকে এইভাবে পড়তে হবে। তাহলে শ্বসনের স্থল, আমরা একটা প্লান্ট সেল, যেহেতু প্লান্ট ফিজিওলজি পড়ছি, তাহলে প্লান্ট সেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি। এই সাইটোপ্লাজমে কি হচ্ছে? শ্বসনের প্রথম পর্যায় হচ্ছে, কারণ আমরা দেখলাম কি শ্বসনটা একটা বিরাট ইভেন্ট, এটা কয়েকটা পর্যায়ের মধ্যে হচ্ছে, তার মধ্যে গ্লাইকোলাইসিসটা হচ্ছে শ্বসনের প্রথম পর্যায়। সেই জন্য আমরা কি বললাম? শ্বসনের প্রথম পর্যায় কোথায় হবে? কোষের সাইটোপ্লাজমে, এবং সেটার নাম কি? গ্লাইকোলাইসিস। তাহলে এই গ্লাইকোলাইসিস এর পরবর্তী যে, তার মানে গ্লাইকোলাইসিস একটা ইভেন্ট হয়ে গেল। গ্লাইকোলাইসিস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটা আমি এখনই বলে দিলাম, পরবর্তীতে আবার বলবো, কারণ এখানে বোঝাতে গেলে আমাকে এই জিনিসটা উল্লেখ করতেই হবে। গ্লাইকোলাইসিস থেকে আমরা পাচ্ছি পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে বিভিন্ন প্রসেস আছে, এগুলো আমরা আলোচনা করব। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। সেই অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে কোথায় পৌঁছে যায়? পৌঁছে যায় মাইটোকন্ড্রিয়া। তাহলে এই যে গ্লাইকোলাইসিসটা, এটা হচ্ছে শ্বসনের প্রথম পর্যায় কমপ্লিট করার পর যা কিছু তৈরি হলো, সেই সমস্ত জিনিস কমপ্লিট করার পর সেটা কোথায় প্রবেশ করলো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে শ্বসনের দ্বিতীয় পর্যায় প্লাস শ্বসনের তৃতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়কে আমরা কি বলছি? দ্বিতীয় পর্যায়কে বলছি টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা ক্রেব সাইকেল। এই সমস্ত জিনিস তোমরা শুনেছো। এবং টিসিএ সাইকেল, আর থার্ড আমরা কি বলছি? ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটাও হচ্ছে শ্বসনের তৃতীয় পর্যায়। তাহলে কটা পর্যায় দেখলাম? শ্বসনের 3টে পর্যায় দেখলাম, একটা গ্লাইকোলাইসিস, একটা টিসিএ, আর একটা হচ্ছে ইটিএস। এরা সবাই মিলে কি তৈরি করবে? রেসপিরেশনটাকে পুরোপুরি কমপ্লিট করবে। তাহলে শুধুমাত্র আমরা যদি গ্লাইকোলাইসিস দেখি, তাহলে রেসপিরেশনটা পুরোপুরি কমপ্লিট হলো না। এখানে কি হয়? রেসপিরেশনটা পার্শিয়াল হয়, অর্ধেক বলতে পারি, বা কিছুটা হচ্ছে। বাকিটা কোথায় হবে? বাকিটা হবে টিসিএ সাইকেল এবং ইটিএস, এরা দুজন মিলে বাকিটা তৈরি করবে। তার মানে আমরা কি বলেছিলাম প্রথমে শ্বসনের সংজ্ঞায়? যে গ্লুকোজকে ভাঙতে হবে। তাহলে গ্লুকোজকে আমি গ্লাইকোলাইসিস প্রসেস যেটা, সেখানে পুরোপুরি ভাঙতে পারছি না, ওকে নিয়ে যেতে হচ্ছে টিসিএ, ওকে নিয়ে যেতে হচ্ছে ইটিএস এ। বোঝা গেল? তাহলে ইটিএস এ আসলে কি কাজ করে না করে সেই সমস্ত জিনিস আমরা দেখবো। তাহলে ক্রেব সাইকেলেও কি হয় সেই জিনিসগুলো আমরা পরের ক্লাসে দেখব। তাহলে আমরা কি বললাম? গ্লাইকোলাইসিসে পুরোপুরি আমরা গ্লুকোজকে ভাঙতে পারছি না, সেই জন্য আমরা কি দেখলাম? পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর এই পাইরুভিক অ্যাসিড কত হয়? 3 কার্বন হয়, 3 কার্বন। আর গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ হয় কি? 6 কার্বন। 6 কার্বন থেকে কি তৈরি হচ্ছে? 3 কার্বন। তাহলে আমি কি পুরোপুরি 6টা কার্বনকে আলাদা করতে পারলাম না। তাহলে গ্লাইকোলাইসিস কি পুরোপুরি আমাদের ভাঙলো না। কিন্তু যতটুকু ভাঙলো, গ্লুকোজকে ভাঙলেই এনার্জি। বোঝা গেল? তাহলে গ্লাইকোলাইসিসে আমরা কিছু এনার্জি পাবো। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? শ্বসনের স্থল দেখলাম। প্রথমে কি দেখলাম? শ্বসনের সংজ্ঞা, শ্বসনের গুরুত্ব, শ্বসনের স্থল। পৃথিবীতে যত ধরনের জীব রয়েছে, প্রত্যেককে রেসপিরেশন প্রসেসের মাধ্যমে এনার্জি তৈরি করে। এই জিনিসটা মাথার মধ্যে রেখে দাও, যে রেসপিরেশন প্রত্যেকটা জীবকে করতেই হবে, চাই সে এরোবিক হোক, চাই সে অ্যানারোবিক হোক। সে অক্সিজেন পাক আর না পাক, তাকে রেসপিরেশন করতেই হবে, কারণ প্রত্যেকটা কাজের জন্য তার এনার্জির প্রয়োজন। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট, যে এবার আমাদেরকে রেসপিরেশনের কি জানতে হবে। তাহলে এবার দেখো, এবার আমরা মেন জায়গায় আসবো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে আসবো। খুব সুন্দর একটা প্রসেস,
স্টেপ বাই স্টেপ দেখানো হবে, স্ট্রাকচার দিয়ে দেখানো হবে, তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গ্লাইকোলাইসিস একে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বেশ কিছু টার্ম আবার দেখতে হবে। কি টার্ম দেখতে হবে? একটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মেটাবলিজম জিনিসটা কি? সেটা হচ্ছে যে এমন একটা বায়োকেমিক্যাল প্রসেস, যে বায়োকেমিক্যাল প্রসেসের মধ্যে আমাদের প্রত্যেকটা সেলকে আমরা তার যে নর্মাল কন্ডিশন, সেই নর্মাল কন্ডিশনে রাখতে পারি। তাহলে নর্মাল কন্ডিশন কি? সেল বেঁচে আছে, সেল কাজ করতে পারছে, আর সেই সেল কাজ করার জন্য কি দরকার? এনার্জি দরকার। তাহলে মেটাবলিজম এমন একটা প্রসেস যার থ্রু আমরা কি করছি? আলটিমেট কোনো একটা খাবার খাচ্ছি, গ্লুকোজ খাচ্ছি, না হয় আম খাচ্ছি, জাম খাচ্ছি, যাই খাচ্ছি, আলটিমেট কি তৈরি করছি? এনার্জি তৈরি করছি। তাহলে মেটাবলিজমটা হচ্ছে সেই বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল প্রসেস যার থ্রু একটা লিভিং যে সেল, তার যে নর্মাল স্টেট, সেই জিনিসটাকে আমরা মেনটেন করছি, মেটাবলিজম। এই মেটাবলিজমকে যদি আমরা দেখি তাহলে দুটো টাইপ দেখতে পাবো, দুই ধরনের। একটা আমরা কি দেখতে পাবো? ক্যাটাবলিজম, আর একটা কি দেখতে পাবো? অ্যানাবলিজম। এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি, যদিও প্ল্যান্ট ফিজিওলজি আমরা ডিরেক্ট গ্লাইকোলাইসিসের মধ্যে নামতে পারতাম, তা সত্ত্বেও এই জিনিসগুলো শুনে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে ক্যাটাবলিজম কাকে বলবো আমরা, আর অ্যানাবলিজম কাকে বলবো? ক্যাটাবলিজম আমরা তাকেই বলবো, একদম ছোট ছোট আমি পয়েন্ট বলবো, বেশি অত বড় কিছু বলতে যাব না, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। তাহলে ক্যাটাবলিজম মানে হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল, একদম সহজ কথা। তাহলে জটিল থেকে কিসে কনভার্ট হবে? সরলে, সেটাকে আমরা বলবো ক্যাটাবলিজম। তো এখানে তার ফলে যেটা এ দিয়ে যায় এই প্রসেস, সে হচ্ছে এ কি করে? এনার্জি রিলিজ করে, এনার্জি রিলিজ করে। আর অ্যানাবলিজমটা ঠিক তার উল্টো। কিরকম? এটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। ওর জন্যই বললাম যে ফটোসিনথেসিস চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এবারই বুঝতে পারবে যে সিম্পল টু কমপ্লেক্স কেন বলছি। কারণ এ কি করে? তখন এনার্জি ইউটিলাইজ করে, মানে ইউজ করে, এনার্জি ইউজ করে। তো এবার যদি আমরা এখানে দেখি সিম্পল টু কমপ্লেক্স কি হচ্ছে, তাহলে তোমরা এই রিঅ্যাকশনটার সাথে অবশ্যই পরিচিত। এটাকে আমি ব্যালেন্স করছি না, আলটিমেট এটা যেটা হয়, এই জিনিস তোমরা দেখেছো, এটা ফটোসিনথেসিস আমরা দেখেছি, ঠিক আছে? তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড এবং জল, এরা দুজন সিম্পল থেকে কি তৈরি হলো? কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হলো। তাহলে তখন সেটাকে বলছি আমরা অ্যানাবলিজম। তাহলে ফটোসিনথেসিস হচ্ছে একটা অ্যানাবলিক রিঅ্যাকশন, বোঝা গেল? তেমনি আরেকটা কি হতে পারে? তাহলে এটা গেল একটা এক্সাম্পল, কি? ফটোসিনথেসিস। আর কি হতে পারে? আর হতে পারে, বলেছি সিম্পল টু গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি করা। তাহলে নতুন গ্লুকোজ তৈরি হবে। এখানে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ তৈরি হবে। আজকেই যে প্রসেসটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা অলরেডি বললাম যে গ্লাইকোলাইসিসে কি হচ্ছে? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। ওই পাইরুভিক অ্যাসিড থেকে যখন আবার গ্লুকোজ তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল যখন, তখন ক্যাটাবলিজম, অ্যানাবলিজম যখন সিম্পল টু কমপ্লেক্স। তাহলে এর এক্সাম্পল কি হবে? গ্লাইকোলাইসিস হবে। গ্লুকোজকে আমরা ভাঙছি, ভেঙে ছোট করছি, পাইরুভিক অ্যাসিড তৈরি করছি, সেই ছোটকে আবার যখন বড় করছি, সেটা তখন আবার কি হয়ে যাচ্ছে? অ্যানাবলিজম। বোঝা গেল? এবার এমন কিছু রিঅ্যাকশন দেখবো, এমন কিছু প্রসেস দেখবো, এই দুই ধরনের জিনিসই যদি হয়, তখন সেটাকে আবার বলবো অ্যামফিবলিক পাথওয়ে। তো সেই জিনিসটাও আমরা ভবিষ্যতে গিয়ে পড়বো, যে অ্যামফিবলিক পাথওয়ে কারা পড়ছে বা আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটা গেল। আমরা যেখানে আছি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসটাকে আমরা দেখছি। এবার চলে আসো গ্লাইকোলাইসিসে। এবার সময় হয়েছে গ্লাইকোলাইসিস নিয়ে কথা বলার। তাহলে গ্লাইকোলাইসিস আমরা ফটোসিনথেসিস থেকেই শুরু করেছিলাম,
বড় বড় ডায়লগ মেরে যে শব্দকে যদি ভাঙো তুমি আসল জিনিস বুঝে যাবে। তাহলে গ্লাইকোলাইসিস এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড কি? গ্রিক ওয়ার্ড গ্লাইকিস এবং গ্রিক ওয়ার্ড লাইসিস, ইংরেজিতেও লাইসিস। তো এই গ্লাইকিস মানে হচ্ছে সুগার। তুমি চিনিকেও ভাবতে পারো, তাতে কোনো আপত্তি নেই। তাহলে সুগার, বা আমরা কি দেখছি সুগার হিসেবে কি আছে এখানে? গ্লুকোজ আছে, তাই না? তাহলে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, যত যা আছে, যত ধরনের কার্বোহাইড্রেট রয়েছে সবই কি আমরা কি হিসেবে আমরা দেখছি? গ্লাইকিস হিসেবে বা সুগার হিসেবে দেখছি। আর লাইসিস মানে কি? ব্রেকডাউন। তাহলে আমি কি দেখলাম? সুগারের ব্রেকডাউন। তাহলে সুগারকে আমি কি করছি? ভাঙছি। এই সুগার মূলত কি দেখছি? হেক্সোজ, দ্যাট ইজ তোমার কি হতে পারে? গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, যাই হোক। তোমার যদি কোনো পলিস্যাকারাইডও খাও, ওটাকে আলটিমেটলি তোমাকে সেই মনোস্যাকারাইডে কনভার্ট হতেই হবে, গ্লুকোজে আসতেই হবে। তাহলে এখানে আমি হেক্সোজ হিসেবে গ্লুকোজের কথা বলতে পারি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই জিনিসগুলোর কথা বলা হয়েছে। এদের কি হচ্ছে? ভাঙন হচ্ছে। তাহলে এই জিনিসগুলোকে ভাঙছি, ভেঙে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি? এনার্জি। আর এটাই আমাদের কি টার্গেট, যে এনার্জি কতটুকু রিলিজ হচ্ছে আর গ্লাইকোলাইসিস প্রসেসের ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি। এটা গেল টার্মকে আমরা ভেঙে প্রসেসটাকে বোঝার চেষ্টা করলাম। তাহলে এই যে গ্লাইকোলাইসিস প্রসেসটা, সেটা হচ্ছে সুগারের ব্রেকডাউন। এই পাথওয়েকে, এই যে গ্লাইকোলাইসিসটা বলছি, এটাকে আবার কি বলা হয়? ইএমপি পাথওয়ে। কি বলা হয়? ইএমপি পাথওয়ে। তাহলে এই যে ইএমপি বললাম, ই ফর কি? এগুলো সবই সায়েন্টিস্টের নেম। এমডেন, এম কি? মেয়ারহফ, পি কি? পার্নেস। এই তিনজনের নাম অনুসারে গ্লাইকোলাইসিস পাথওয়েকে ইএমপি পাথওয়ে বলা হয়। তাহলে এগুলো সবই সায়েন্টিস্ট, ইনারাই গ্লাইকোলাইসিস যে প্রসেসটা সেটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটাকে বলছে ইএমপি পাথওয়ে। বোঝা গেল? ওকে, ভেরি গুড। এবার প্লেস অলরেডি বলে দিয়েছি। প্লেস কি? সাইটোসল। আর কি পয়েন্ট আমরা বলতে পারি? এটি অক্সিজেন নিরপেক্ষ। অক্সিজেনের প্রয়োজনেও গ্লাইকোলাইসিস হয়, যদি অক্সিজেন আমি নাও দিই তাও গ্লাইকোলাইসিস হবে। আলটিমেট প্রোডাক্ট আমরা কি তৈরি করছি? শেষে গিয়ে কি পাবো? পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। তাহলে পাইরুভিক অ্যাসিড কোথায় পাচ্ছি? একদম এন্ডে গিয়ে। তাহলে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হচ্ছে একদম শেষের দিকে গিয়ে। তাহলে এগুলো কিছু ছোট ছোট ইনফরমেশন, যে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজের কি হচ্ছে, গ্লাইকোলাইসিস প্রসেসটা হচ্ছে, এটা হচ্ছে অক্সিজেন নিরপেক্ষ, এরোবিক এবং অ্যানারোবিক দুজনের ক্ষেত্রেই এই প্রসেসটা আমরা দেখতে পাবো। এবং এই জিনিসটা আমরা আলোচনা করলাম যে অক্সিজেন যদি থাকে, মানে সবার শ্বসন যদি হয়, সেক্ষেত্রে এনার্জির পরিমাণ সব থেকে বেশি হয়। এই জিনিসটা দেখলাম। এবার আমরা চলে যাব কোথায়? স্টেপে। তাহলে এই জিনিসটা, এই বোর্ডটাকে যদি আমরা একটা সেল হিসেবে কনসিডার করি, তাহলে এই শুধুমাত্র আমরা সাইটোপ্লাজমটাকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে যাবতীয় যা হচ্ছে সব সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে, এইটুকু ধরে রাখো। তাহলে একটা কোষ, সেই কোষের মধ্যে গ্লুকোজ আসলো, প্রথমে কি হবে? আমি সব ইংরেজিতেই লিখছি। গ্লুকোজ
গ্লুকোজ থেকে তৈরি কি হচ্ছে, গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। এই জিনিসটা আবার অন্যভাবেও তৈরি হতে পারে। আমরা বললাম যে ফ্রুক্টোজ নিয়ে কথা বললাম, তাহলে অন্যদিকে আমরা কি করব, ফ্রুক্টোজের কথাও বলবো। তাহলে ফ্রুক্টোজ, দেখা গেল তুমি ডিরেক্ট ফ্রুক্টোজ খেয়েছো, তাহলে কি হবে, ডিরেক্ট রিয়াকশনটা ফ্রুক্টোজ থেকেই শুরু হবে, গ্লুকোজের প্রয়োজন নেই। তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট। এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা দুজনের আইসোমার। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি একে অপরের আইসোমার হয়, গ্লুকোজ 6-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট একে অপরের আইসোমার হবে, তাহলে এরা হচ্ছে একে অপরের কি, আইসোমার। এবার বিষয়টা হলো যে এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট পেলাম, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট পেলাম, তাহলে এখানে এটা যেহেতু একটা প্রসেস, তাহলে এখানে অবশ্যই কি কাজ করবে, এনজাইম কাজ করবে। এবং এই এনজাইমটা কোন এনজাইম কাজ করবে, অবশ্যই কাইনেজ। কারণ কোন জায়গায় যদি ফসফোরাইলেশন হয় সেক্ষেত্রে কোন ধরনের এনজাইম কাজ করে, কাইনেজ এনজাইম। তাহলে এখানে কি এনজাইম কাজ করবে, এখানে কাজ করবে হেক্সোকাইনেজ। কি বললাম, হেক্সোকাইনেজ। তাহলে এই যে হেক্সোকাইনেজ বলছি, হেক্সো মানে কি, 6, কাইনেজ মানে সেই 6 কার্বন বিশিষ্ট কোনো একে কম্পাউন্ডকে ও কি করছে, ফসফোরাইলেট করছে। তাহলে এই যে গ্লুকোজ বলছি, এই গ্লুকোজ আসলে কি, এ হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড। বোঝা গেল? তাহলে 6 কার্বন কম্পাউন্ড, সেই জন্য নামটা কি হচ্ছে, হেক্সোকাইনেজ, বা আমরা কি বলবো, গ্লুকোকাইনেজ। হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ। এবার যদি তোমরা দেখো, তাহলে এখানে হেক্সোকাইনেজ এনজাইম আমরা দিয়ে দিলাম, কিন্তু এখানে নতুন একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে ফসফেট। এবং কি লেখা আছে, 6-ফসফেট। এটা আমরা নর্মাল করছি, এরপরে আমরা কি করব, এটাকে স্ট্রাকচার দিয়ে দেখবো, তাহলে আরো জিনিসটা বুঝতে পারবে। তাহলে এখানে ফসফেট এসেছে, কারণ গ্লুকোজ কি হয়েছে, ফসফোরাইলেশন হয়েছে। তাহলে ফার্স্ট ফসফোরাইলেশন কোথায় হচ্ছে, এখানে। ঠিক আছে, প্রথম ইভেন্টে, প্রথম স্টেপেই তাই হচ্ছে। তাহলে এখানে ফসফেট আসলো কোথা থেকে, ফসফেট আসলো এটিপি থেকে। এই এটিপি কিসে কনভার্ট হয়ে গেল, এডিপিতে। কেন, কারণ একটা ফসফেট ও গ্লুকোজকে দিয়ে দিল। তাহলে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হলো। একই জিনিস আমরা দেখছি ফ্রুক্টোজের ক্ষেত্রেও। ফ্রুক্টোজের ক্ষেত্রেও আমরা কি দেখব, তাহলে এখানে আমরা কি দেখছি, এটিপি আসছে, এডিপিতে কনভার্ট হচ্ছে। এখানে একটা কোফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে Mg2+, তাই না? এখানেও লাগবে Mg2+। তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে, যে আমরা দেখছি এই এনজাইম এবং কোফ্যাক্টর এবং এটিপির ইয়েতে সাহায্যে গ্লুকোজ 6-ফসফেটে তৈরি হলো, ফ্রুক্টোজ 6-ফসফেটে তৈরি হলো। এই যে ফ্রুক্টোজ তৈরি হলো, এই ফ্রুক্টোজ থেকে আমরা গ্লুকোজও পেতে পারি কি না, যেহেতু এরা আইসোমার, এখানে যদি আমরা একটা আইসোমারেজ এনজাইম দিই, আমরা আইসোমার পেয়ে যাব। তাহলে এই আইসোমারেজের নাম কি হবে, এই আইসোমারেজ এনজাইমের নাম ফসফোহেক্সোজ আইসোমারেজ। এই এনজাইমটা দিলে আমি যদি গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট পেতে পারি, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট পেতে পারি। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এখানে দেখো এনার্জি কি হলো, এনার্জি খরচ হলো। তাহলে এবার ব্যাপারটা হলো যে রেসপিরেশন, স্যার বললেন গ্লাইকোলাইসিস এনার্জি তৈরি হবে, তাহলে এনার্জি কোথায় তৈরি হলো, এনার্জি তো খরচ হয়ে গেল। এবার ব্যাপারটা হলো যে এনার্জি আমি খরচ করলাম বলেই আমি প্রফিট কি করব, আদায় করব। যে আজকে আমি দিলাম এনার্জি, আমি কিন্তু ঠিক এনার্জি তার বেশি পরিমাণে কি করব, নিয়ে নেব। ঠিক আছে, তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট। এবার এখান থেকে পরবর্তী কি হচ্ছে, রিয়াকশন কন্টিনিউ হচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে পরের যদি আমরা দেখি যে নেক্সট স্টেপে কি হচ্ছে, এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট, এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট বলছি, এই ফ্রুক্টোজ 6-ফসফেট কিসে কনভার্ট হচ্ছে, ফ্রুক্টোজ 1
বিস ফসফেট, বিপি লিখলাম, ব্লাড প্রেসার ভাবার কোনো কারণ নেই, এটা হচ্ছে বিস ফসফেট। ঠিক আছে, তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এবার প্রত্যেকটা জায়গায় আমরা পুরো এনজাইম দিয়ে কি কি লাগছে না লাগছে এই জিনিসগুলো করে তারপরে আমরা যাব। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন বললাম তখন কি হয়েছিল, একটা ফসফেট এসেছিল, এখানে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বলছি, তার মানে দুই জায়গায় ফসফেট এসে যুক্ত হয়েছে বলে আমরা বিস ফসফেট বলছি। তাহলে এখানে নিশ্চয়ই আবার কি হচ্ছে, এটিপি খরচ হচ্ছে। তাহলে এটিপি আমি এখানে আবার কি করব, দেব, না হলে ও কি করে আবার এটিপি পেল, তাই না? তাহলে এখানে হচ্ছে আবার এক অণু এটিপি কি হলো, খরচ হলো। তাহলে এটিপি যখন খরচ হয়েছে তখন কোফ্যাক্টর হিসেবে Mg2+ কাজ করবে। এখানে একটা খুব সুন্দর এনজাইম, গ্লাইকোলাইসিসের কি এনজাইম বলা হয়, প্রধান এনজাইম বলা হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে পিএফকে। এই পিএফকে 1 অনেক সময় লেখা হয়, তার মানে এর আর ক্লাস রয়েছে। তাহলে পিএফকে আমরা নরমাল লিখলাম, এর ফুল ফর্ম হচ্ছে ফসফো ফ্রুক্টোকাইনেজ। এই যে দেখো, কাইনেজ বলেছিলাম ফসফোরাইলেশন হয়েছে, কাইনেজ বলেছিলাম ফসফোরাইলেশন হয়েছে, কাইনেজের উপস্থিতি মানেই তার মানে ফসফোরাইলেশন হবে। তাহলে এখানেও কি দেখলাম, ফসফোরাইলেশন হলো। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হলো। প্রশ্ন হলো যে গ্লুকোজ 6 ফসফেট থেকে এইদিকে রিয়াকশনটা কেন আসলো না, বা এরকম হয়ও না, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1,6 বিস ফসফেট এরকম আমরা দেখতে পাবো না। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটই হবে। তাহলে তুমি গ্লুকোজ খাও আর ফ্রুক্টোজ খাও আর যাই খাও, তোমাকে কিসে কনভার্ট হতে হবে, ফ্রুক্টোজ এ কনভার্ট হতে হবে। আর এই ফ্রুক্টোজটা কি, এটা হচ্ছে কিটোজ, এটা হচ্ছে কিটোজ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালডোজ, এটা হচ্ছে অ্যালডোজ। তাহলে তুমি যাই খাও তোমাকে অ্যালডোজ থেকে কিটোজ ফর্মে যেতেই হবে যদি তুমি গ্লাইকোলাইসিস করতে যাও। বোঝা গেল? এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ কাজ করলো। এবার বিষয়টা হলো যে আমরা তো কি করছি, যে গ্লাইকোলাইসিস বা গ্লুকোজকে ভেঙে আমরা কমপ্লেক্স টু সিম্পল করব, তাই না? আমরা সেই জন্য ওটাকে কি বললাম, ক্যাটাবলিজম বললাম। তাহলে এটা একটা ক্যাটাবলিক প্রসেস। এবার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এ কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কিসে ভেঙে যাচ্ছে, শর্ট ফর্মে আমরা লিখছি DHAP, ঢ্যাপ বলছি, ঠিক আছে? ফুল ফর্মটা আমি লিখে দিচ্ছি, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে একদিকে ঢ্যাপ তৈরি হলো, অন্যদিকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 3PGALD, 3PGLD। তাহলে 3PGLD তার মানে 3 ফসফোগ্লিসারালডিহাইড, ঠিক আছে? এটা হচ্ছে তার ফুল ফর্ম। তাহলে এই যে 3PGLD পেলাম আর আমি পেলাম ঢ্যাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এরা আবার একে অপরের আইসোমার। দেখো খুব ইন্টারেস্টিং। তাহলে প্রথমে ঢ্যাপ তৈরি হলো, ঢ্যাপ থেকে আবার কি হচ্ছে, 3PGLD তৈরি হচ্ছে। তার মানে এখানে যে কিটোজ ছিল সেই কিটোজ আবার কিসে কনভার্ট হচ্ছে, কিটোজ কনভার্ট হচ্ছে অ্যালডোজে। তাহলে এই অ্যালডোজ থেকে আবার ফার্দার কি হচ্ছে, রিয়াকশন কন্টিনিউ হচ্ছে। তার মানে কি ঢ্যাপ থেকে হচ্ছে না, ঢ্যাপ থেকেও কন্টিনিউ হচ্ছে। কিন্তু দেখো গ্লুকোজ থেকে সরাসরি হয়নি, তার মানে ও কি হচ্ছে, প্রথমে গ্লুকোজ 6 ফসফেট থেকে অবশ্যই তাকে কি হতে হবে, কিটোজে কনভার্ট হতে হবে। আমরা যখন রিয়াকশনে যাব তখন আমরা আলটিমেট বুঝতে পারবো যে এই ঘটনা কেন ঘটছে। তাহলে 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো আর ঢ্যাপ তৈরি হলো, একে অপরের আইসোমার। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে এমন কি দিয়েছিলাম যে ভেঙে গেল, সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেজ, অ্যালডোলেজ। বোঝা গেল? তাহলে আমরা এই স্টেপগুলোকে যদি নাম দিই কি দেব, তাহলে এখানে ফসফোরাইলেশন হয়েছে, এখানে ফসফোরাইলেশন হয়েছে,
এখানে ফসফোরাইলেশন হয়েছে, তাই না? এখানে কি হয়েছে? স্প্লিটিং হয়েছে। অ্যালডোলেজ দিয়ে আমি কি করলাম? ভেঙে দিলাম, দুটোকে স্প্লিট করে দিলাম, লাইসিস হয়ে গেল, সেই জন্য টার্মটা আসছে লাইসিস। তাহলে যখন প্রথম ভাঙাটা কোথায় ঘটলো? এখানেই ভেঙে গেল। কারণ কি? গ্লুকোজ কয় কার্বন? 6 কার্বন ছিল। ফ্রুক্টোজ কয় কার্বন? ফ্রুক্টোজ 6 কার্বন। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কয় কার্বন? 6 কার্বন। এখানে দেখো যে 6 কার্বন ছিল, এই 3PGLD কয় কার্বন? 3 কার্বন, 3 কার্বন। আর ঢ্যাপ কয় কার্বন? এটাও হচ্ছে 3 কার্বন। তাহলে 3 + 3 6, আলটিমেট গ্লুকোজ বা ফ্রুক্টোজ হোয়াটএভার যেটা খুশি ভাবতে পারো, 6 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড পাচ্ছি। তাহলে আমি একটা 6 কার্বন বিশিষ্ট কম্পাউন্ডকে আমি কি করলাম? স্প্লিট করে দিলাম, ভেঙে দিলাম। তাহলে ভেঙে আমি কি পাচ্ছি? 3 কার্বন 3 কার্বন পাচ্ছি। এই 3 কার্বন 3 কার্বন থেকে ফার্দার গ্লাইকোলাইসিস প্রসেসটা কন্টিনিউ হবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি দেখলাম? স্প্লিটিং রিঅ্যাকশন অবধি চলে আসলাম, লাইসিস ঘটে গেল, ঠিক আছে? কোন এনজাইম দিয়ে? অ্যালডোলেজ দিয়ে। তাহলে এই যে অন্তর্বর্তী যে প্রসেসগুলো আসছে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এগুলোকে আমি কি বলতে পারি? আইসোমারাইজেশন। এই 3PGLD থেকে ঢ্যাপ, ঢ্যাপ থেকে 3PGLD, এগুলোকে আমি কি বলতে পারি? এগুলোকে বলতে পারি আইসোমারাইজেশন। তাহলে আমরা কি পেলাম? 3PGLD থেকে। এবার একটা জিনিস বলে রাখি যে এবার এই 3PGLD থেকে যা যা ঘটনা ঘটবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটান ফসফেট থেকেও সেই একই ঘটনা ঘটবে। তাহলে দুটো জিনিস যেহেতু সেম হচ্ছে, আমরা একটা জিনিসই দেখবো, দিয়ে সেই জিনিসটাকে মাল্টিপ্লাই করে দেবো 2 দিয়ে, কারণ 2 দিকে হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে যদি প্রবলেম হয় তাহলে আমি তো আছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কি? আমরা পেলাম 3PGLD। তাহলে 3PGLD থেকে কন্টিনিউ করছি। তোমরা পরপর নিচে লিখতে থাকবে এই জিনিসটা। 3PGLD, 3PGLD থেকে 3PGLD থেকে আমরা কি পাবো? 1,3-BPGLD। তাহলে 3PGLD ছিল 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, সেখান থেকে আমরা কি পাচ্ছি? 1,3-বিস-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। বোঝা গেল? তাহলে এখানে আবার কি ঘটনা ঘটেছে? এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কি ঘটেছে বলি। সেটা হচ্ছে যে এই 3PGLD যখন 1,3-BPGLD তৈরি করলো, তখন এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এখানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে NAD+, এরা হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার, তাই না? তাহলে হাইড্রোজেন ক্যারিয়ার ও কি করছে? কি করছে? ওই যে 3PGLD ছিল সেখান থেকে হাইড্রোজেনকে টেনে বের করছে। তো হাইড্রোজেনকে যখন আমি টেনে বের করছি, তখন এই প্রসেসটাকে আমি কি বলবো? অক্সিডেশন। সেই জন্য যদি আমরা একটা জিনিস বলি যে গ্লুকোজের আসা এবং হাইড্রোজেনের বেরিয়ে যাওয়া দুটোই কি? অক্সিডেশন। তাহলে অক্সিডেশন কি হলো? এখানে হলো। বোঝা গেল? তাহলে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি? অক্সিডেশন। এখানে কি হচ্ছে? একটা ইনঅর্গানিক ফসফেট ভেতরে ঢুকছে। তো এই ইনঅর্গানিক ফসফেট যখন ভেতরে ঢুকলো, তাহলে ইনঅর্গানিক ফসফেট যখন ভেতরে ঢুকছে, অবভিয়াসলি এখানে যে বিপি লিখেছি বিস ফসফেট, এখানে কি ছিল? 3PGLD ছিল, 3PGLD ছিল, আর একটা ফসফেট আসলো, সেই ফসফেটটা কি? একটা ইনঅর্গানিক ফসফেট। তো এই ইনঅর্গানিক ফসফেট এরকম সাইটোপ্লাজমে প্রচুর এইরকম ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? তাহলে সেই একটা ফসফেট এখানে এসে যুক্ত হলো। ওকে, এটা গেল। তাহলে 1,3-BPGLD পেলাম আমরা। এই 1,3-BPGLD থেকে আলটিমেট আমরা কি পাবো? পরের ধাপে যদি আমরা দেখি তাহলে যেটা পাবো 3PGA। তাহলে এই 3PGA, PGA বলছি মানে কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে তার ফুল ফর্ম 3PGA। তাহলে এই যে 1,3-BPGLD বললাম, 1,3-বিস-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, সেটা কিসে কনভার্ট হলো? 3PGA তে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে দেখো
1 আর 3 ফসফেট ছিল, এখানে আছে শুধু 3 ফসফেট, তার মানে ফসফেট কি হয়েছে, বেরিয়ে গেছে। এই ফসফেট যখন বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে এক অণু এটিপি তৈরি হচ্ছে। এখানে এনজাইমের নামটা বলতে ভুলে গেছি। এই এনজাইমটাকে আমরা যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে ডিহাইড্রোজিনেজ, তাই না? ডিই কথাটা মানেই হচ্ছে ডিলিট। তাহলে যে কোনো জিনিসের সাথে যখন ডিই যুক্ত থাকবে তার মানেই সেটাকে বোঝাবে যে ডিলিট বা এলিমিনেটেড। তাহলে ডিহাইড্রোজিনেজ হাইড্রোজেনকে কি করছে, ডিলিট করছে, তাহলে হাইড্রোজেনকে ও কি করছে, বাইরে বের করছে। সেই জন্য নামটা কি, এনজাইমটার নাম ডিহাইড্রোজিনেজ। যদি তুমি দেখো ডিকার্বক্সিলেশন কার্বক্সিল গ্রুপকে বের করবে, ডিঅ্যামাইনেশন অ্যামাইনো গ্রুপকে বের করবে। এই সমস্ত প্রসেস যে কোনো টার্মের সাথে যদি ডি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা, এই ঘটনা দেখতে পাবো যে সেখান থেকে কিছু একটা এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অবভিয়াসলি কি, ডিহাইড্রোজিনেজ এনজাইম। কি ডিহাইড্রোজিনেজ? এটা হচ্ছে এনজাইমের নাম, মোস্ট অফ দ্য টাইম কি হয়, সাবস্ট্রেটের নাম অনুসারে হয়। তাহলে এই যে আমরা কি এখানে কি 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, তাহলে এই জিনিসটা আমি আর লিখছি না, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এলডি গ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ, তাই না? তাহলে এই এনজাইমটা কাজ করছে, একটা ইনঅর্গানিক ফসফেট ঢুকলো, NAD+ NADH এবং H+ এ কনভার্ট হলো। এখানে কোন এনজাইম কাজ করছে, 1,3-BPAGLD থেকে ADP+ কি হলো, এটিপি তৈরি হলো। এখানে দেখো যে 1,3-BPAGLD থেকে 3PGA তৈরি হলো, এখানে কি তৈরি হলো, এক অণু এনার্জি তৈরি হলো। তাহলে এক অণু এটিপি তৈরি হলো। তাহলে এই স্টেপটাকে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে নেক্সট দেখতে হবে 3PGA। এই 3PGA তে তাহলে এখানে কোন এনজাইম কাজ করছে, এখানে কাজ করছে ফসফোগ্লিসারেট কাইনেজ কাজ করছে, ঠিক আছে। 3PGA থেকে কি তৈরি হচ্ছে, 2PGA তৈরি হচ্ছে। এখানে কোনো স্ট্রাকচার যেহেতু দিইনি সেই জন্য আমরা অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু 3PGA থেকে শুধুমাত্র কি তৈরি হয়েছে, 2PGA তৈরি হয়েছে। এবার আমাকে বলো যে এদের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয়েছে কি, মনে হচ্ছে 3PGA 3 নম্বরে কি ছিল, 3 নম্বরে কি ছিল, কার্বন ছিল, এই ফসফেট ছিল, তাহলে 3 নম্বরের ফসফেটটা শুধু 2 নম্বরে চলে এসেছে। তাহলে 3PGA টা কিসে কনভার্ট হয়েছে, 2PGA তে। সেই জন্য এই স্টেপটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট অফ গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট মানে কাকে বোঝায়, 3PGA থেকে 2PGA তৈরি হওয়া। বোঝা গেল? তাহলে এখানে যখন তৈরি হলো, এখানে একটা এনজাইম কাজ করছে, সেই এনজাইমটার নাম কি, এটা হচ্ছে মিউটেজ। এটা হচ্ছে মিউটেজ। কোন মিউটেজ, ফসফোগ্লিসারেট মিউটেজ। শুধু আমি কি লিখলাম, মিউটেজই লিখলাম। বোঝা গেল? এর বেশি কিছু ঘটনা এখান থেকে ঘটছে না। তাহলে 3PGLD থেকে 1,3-BPGLD, সেখান থেকে 3PGA থেকে 2PGA থেকে আমরা কি পাবো, 2PGA থেকে যেটা পাবো সেটার নাম হচ্ছে 2-ফসফোএনল পাইরুভেট। 2-ফসফোএনল পাইরুভেট। তাহলে 2-ফসফো যা ছিল ফসফেট তাই আছে, 2-ফসফোএনল পাচ্ছি কি, পাইরুভেট। 2-ফসফোএনল পাইরুভেট পেলাম। এখানে এনজাইম আমি কি দিচ্ছি, এনজাইম দিচ্ছি এনোলেজ। এই এনোলেজের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো জল বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে জল বেরিয়ে যাওয়াটা কি বলা হয়, ডিহাইড্রেশন। তাহলে আমি যদি জল না খাই আমার বডি কি হয়ে যাবে, ডিহাইড্রেট হয়ে যাবে। এর ক্ষেত্রেও কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। তার মানে এই প্রসেসটাকে 2PGA থেকে 2-ফসফোএনল পাইরুভেট তৈরি হওয়া, এই স্টেপটাকে আমরা কি বলতে পারি, ডিহাইড্রেশন। তাহলে 2-ফসফোএনল পাইরুভেট থেকে কি তৈরি হচ্ছে, এনল পাইরুভেট তৈরি হচ্ছে, এনল পাইরুভেট। তাহলে কি হলো, 2-ফসফো ছিল, তার মানে ফসফেট হাওয়া। তাহলে ফসফেট হাওয়া মানে কি তৈরি করেছে ও, আমরা দেখছি যখনই হাওয়া হচ্ছে ফসফেট তখনই কি করছে, এটিপি তৈরি করছে। তাহলে এখানে আর এক অণু এটিপি তৈরি হবে।
এখানেও কি তৈরি হলো, এটিপি তৈরি হলো। বোঝা গেল? তাহলে এখানে এটিপি তৈরি হলো। এখানে এবার ব্যাপারটা হলো যে 2-ফসফোএনল পাইরুভেট থেকে এনল পাইরুভেট যখন তৈরি হবে, এটিপি কাজ করেছে, তার মানে এখানে দেখো এখানে এটিপি তৈরি করেছে, কি এনজাইম করেছে, কাইনেজ, তাহলে এখানেও কাইনেজ কাজ করবে, পাইরুভেট কাইনেজ। খুব সহজ জিনিসগুলো, একটু জাস্ট খুব সাবধানে ধীরে ধীরে জিনিসগুলোকে বুঝতে হবে। পাইরুভেট কাইনেজ করলো, কি হলো, এটিপি তৈরি হলো। ঠিক আছে, তাহলে এনল পাইরুভেট থেকে ফাইনালি যেটা তৈরি হবে এইটুকু জায়গা হচ্ছে স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে, এখানে না কোনো এনজাইম রয়েছে কোনো কিছু রয়েছে, তাহলে স্পন্টেনিয়াসলি এই জায়গাটা করছে কি, প্রথমে এনল পাইরুভেট কনভার্ট হচ্ছে কিসে, পাইরুভিক অ্যাসিড। এইটা হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা ছিল, পাইরুভিক অ্যাসিড। কি পেলাম, পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে পাইরুভিক অ্যাসিড পেয়ে গেলাম। এই যে পাইরুভিক অ্যাসিড বললাম, এই পাইরুভিক অ্যাসিড কি, 3 কার্বন বিশিষ্ট। এনল পাইরুভেট কি হবে, 3 কার্বন হবে। 2-ফসফোএনল পাইরুভেট 3 কার্বন, 2PGA 3 কার্বন। গল্প শুরু হয়েছে সেখান থেকে, 3 কার্বন। তাহলে এবার আমাকে বলো যেগুলো সবই 3 কার্বন করে, তাহলে এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো, এর একটা কমল তৈরি হবে 2 অণু। আমরা বললাম না যে 3PGALD থেকে তৈরি হয়েছে রিয়াকশন, আবার কি হয়েছে, ওখান থেকে ঢ্যাপো রয়েছে, ঢ্যাপো কি তৈরি করবে, এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাহলে দুজন মিলে কি হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, তবেই তো না আমাদের ইকুয়েশন মিলবে। তাহলে 3 কার্বন প্লাস 3 কার্বন, দুজনেই হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তো এরা 3 কার্বন, এরা এসেছে কোথা থেকে, 6 কার্বন। এই 6 কার্বনটা কি ছিল, গ্লুকোজ ছিল। এই তো গল্প। তাহলে এই গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে আলটিমেট। বোঝা গেল? এবার তুমি দেখো যদি এটিপি কাউন্টে যাও, তাহলে আমরা এখান থেকে এটিপি কাউন্টে যাব, শেষে আমরা স্ট্রাকচারটা একবার দেখে নেব। তাহলে এখান থেকে এই বিষয়টা আন্দাজ করা যেতে পারে, তা সত্ত্বেও আমরা এনার্জি স্ট্রাকচার দিয়ে একবার দেখে রাখবো জিনিসটা। তাহলে এবার আমাকে বলো যে টোটাল যদি আমরা দেখি, যদি এখানে দেখি এটিপি কাউন্ট, তাহলে কি পয়েন্টস অফ গ্লাইকোলাইসিস, আমাদের যেহেতু গ্লাইকোলাইসিসটা কমপ্লিট করলাম, কিছু কি পয়েন্ট তৈরি করব, প্লাস শেষে আমরা এটিপি কাউন্ট করব। কি পয়েন্টস কি, ফার্স্ট পয়েন্ট আমরা কি বলতে পারি, আবার আমরা রিপিট করছি, কোষের সাইটোসলে হচ্ছে। নেক্সট কি দেখলাম, অক্সিজেন নিরপেক্ষ প্রসেস, অক্সিজেন দিলেও হবে, অক্সিজেন না দিলেও হবে, কিন্তু অক্সিজেন দিলে অ্যাডভান্টেজ কি, না দিলে অ্যাডভান্টেজ, সেটা আমরা দেখব। আর কি দেখতে পাচ্ছি, যে কি পয়েন্টস অফ গ্লাইকোলাইসিস তো দেখলাম, কোষের সাইটোসলে হলো, অক্সিজেন নিরপেক্ষ হলো। কি এনজাইম হচ্ছে, কি এনজাইম অফ গ্লাইকোলাইসিস, সেটা হচ্ছে পিএফকে, দ্যাট ইজ ফসফোফ্রুক্টোকাইনেজ। আগে ফুল ফর্ম লেখা আছে, সেই জিনিসটা তোমরা দেখে নেবে। টোটাল কটা স্টেপ থাকে গ্লাইকোলাইসিসে, টোটাল স্টেপ হচ্ছে 10টা। স্টেপ গুলোকে আমরা ভাগ করি কিসে কিসে, একটা হচ্ছে প্রিপারেটরি ফেজ, আর কি প্লাস পে অফ ফেজ। এই জিনিসগুলো আমি শেষে লিখছি এই কারণে, এবার তোমরাই উত্তর দিতে পারবে। প্রিপারেটরি ফেজ মানে প্রিপারেশন, তার মানে প্রিপারেশনে কি লেগেছিল, বলেছিলে যে স্যার এনার্জি তো খরচ হচ্ছে, এনার্জি তৈরি করে হচ্ছে, তাহলে এনার্জি স্পেন্ডিং। আর আমি বলেছিলাম যে এখন দিচ্ছি পরে নেব, তাহলে পে অফ ফেজ, তাহলে এনার্জি কি হবে, এনার্জি প্রডিউসিং ফেজ, তাই না? তাহলে
এই 10টা স্টেপের মধ্যে আমরা স্টেপগুলোকে ভাগ করলাম এনার্জি স্পেন্ডিং ফেজ, দ্যাট ইজ প্রিপারেটরি ফেজ, এবং পে অফ ফেজ, দ্যাট ইজ এনার্জি প্রডিউসিং ফেজ। এই জিনিসে আমরা ভাগ করলাম। তাহলে এই মোটামুটি দি আলটিমেট আমরা কি পাচ্ছি, শেষে আমরা কি পেলাম, পেলাম পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড পেলাম। এই পাইরুভিক অ্যাসিড কি ছিল, 3 কার্বন ছিল, কয় মোল পেয়েছি, 2 মোল। বোঝা গেল? এবার আমাদেরকে দেখতে হবে এটিপি কাউন্ট। এটিপি কাউন্ট ইনভেস্ট তো করেছি, কিন্তু আমি ইনভেস্ট করে কি পেলাম সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা আমরা আলাদাভাবে দেখছি। তাহলে এটা হচ্ছে আমরা দেখব এটিপি কাউন্ট। বোঝা গেল? তাহলে এটিপি কাউন্টের মধ্যে যদি দেখো, এবার আমাদেরকে পরপর দেখতে হবে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, এখান থেকে স্প্লিট হয়ে গেল 3 কার্বন 3 কার্বন। এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট হলো, কেন হলো? যদি আমি এটাকে ফ্রুক্টোজ 6 ফসফেটকে ভাঙতে চাই, তাহলে সমান ভাগে ভাঙতে পারবো না, একজন ফসফেট পাবে আরেকজন পাবে না, তাহলে ঝামেলা বেঁধে যাবে। সেই জন্য ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটে কনভার্ট করতে হলো। তারপরে দেখো 3 কার্বন 3 কার্বন দিয়েছি, একটা করে ফসফেট দিয়েছি, সব আলাদা আলাদা হয়ে গেছে। বোঝা গেল? এবার 3PGLD থেকে পরবর্তীতে কি হলো, এই সমস্ত ঘটনা ঘটেছে। তাহলে এই সমস্ত ঘটনার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধরো, তাহলে এনার্জি আমরা এটিপি কাউন্ট করব। তাহলে এই যে NADH তৈরি হয়েছে, এই NADH-টাও হচ্ছে কি, এনার্জি সোর্স। তার মানে এনার্জি কি ফর্মে থাকতে পারে, ডিরেক্ট এটিপি ফর্মে থাকতে পারে। আমরা দেখছিলাম যে ডিরেক্ট এটিপি তৈরি হচ্ছে, প্লাস আবার কি তৈরি হচ্ছে, NADH তৈরি হয়েছে। তাহলে এই NADH থেকেও আমরা কি পাবো, এনার্জি পাবো। কিন্তু কখন পাবো এই এনার্জি? পাবো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তার মানে এই যে NADH তৈরি হলো গ্লাইকোলাইসিসে, এই গ্লাইকোলাইসিসের NADH যাবে ETS এ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। এবার আমাকে বলো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যখন এটিপি জেনারেট হয় NADH বা FADH2 ভেঙে গিয়ে, তখন সেখানে অক্সিজেন বাধ্যতামূলক। এবার যে NADH-টা তৈরি হলো, অক্সিজেন যদি না থাকে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তাহলে মাইটোকন্ড্রিয়াল ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা, সেখানে যে অক্সিজেন লাগছে সেই অক্সিজেন যদি নাই থাকে অ্যানারোবদের ক্ষেত্রে, তাহলে কি তারা এই NADH থেকে কোনো এটিপি জেনারেট করতে পারবে না। তাহলে গ্লাইকোলাইসিসটা এরোবিক অ্যানারোবিক সবাই করতে পারে। যদি আমি অ্যানারোবিক নিয়ে কথা বলি, তাহলে তাদের ক্ষেত্রেও তো NADH তৈরি হয়েছে, কিন্তু এই NADH কি গিয়ে ETS এ প্রবেশ করতে পারবে না। এই NADH অন্যভাবে ওরা ইউটিলাইজ করতে পারে, অন্য প্রসেসে কাজ করতে পারে, কিন্তু NADH-টাকে কি ওরা কোনো রকম ভাবে এনার্জি সোর্স হিসেবে কাজে লাগাতে পারছে না। তাহলে এরোবিকদের থেকে অ্যানারোবিক এক ধাপ পিছিয়ে গেল অলরেডি, যে তুই NADH কে ইউটিলাইজ করতে পারছিস না, আর আমরা NADH কে ইনভেস্ট করে NADH কে ভেঙে ইলেকট্রন ট্রান্সপোর্টের মধ্যে রেখে ওই জিনিসটাকে আমরা কি বলছি, একটা মেশিনের সাথে তুলনা করতে পারি, যে আমি ইনপুট দিচ্ছি আউটপুট পাচ্ছি, তাই না? তাহলে এই NADH কে আমি পাঠাবো কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে ও এটিপি হয়ে তৈরি আসবে। তাহলে আমরা কি, যারা অবাধ শোষণ করবে, যারা অক্সিজেনের অনুপস্থিতিতে শোষণ সম্পন্ন করবে, তাদের ক্ষেত্রে কি আমরা এই জিনিসটা পাবো? কোনো মতেই পাবো না। তাহলে NADH ওরা অন্যভাবে ইউটিলাইজ করুক, আমার কিছু এসে যায় না, কিন্তু NADH-টা হচ্ছে এনার্জি সোর্স, আর একাই যদি আমি এনার্জি হিসেবে কাজে লাগাতে চাই, অক্সিজেন বাধ্যতামূলক। ক্লিয়ার? এবার আরেকটা জায়গা দেখো তোমরা, এখানে আমরা কি বলেছিলাম যে 3PGLD। এবার আমি ফটোসিনথেসিসের সাথে লিঙ্কটা টানছি। তোমরা যদি দেখো যে আমরা বলেছিলাম যখন ডার্ক রিঅ্যাকশন পড়বো বা কেলভিন সাইকেল, সেখানে আমরা কি দেখেছিলাম যে RUBP-র সাথে কার্বন ডাই অক্সাইড বাইন্ড করছিল এবং কি তৈরি করছিল, আলটিমেট যেটা তৈরি করছিল 3PGLD। তাহলে ট্রায়োজ শর্করা তৈরি করছিল, আর ওই ট্রায়োজ শর্করা যখন তৈরি হয়ে গেল, এটা হচ্ছে একটা ট্রায়োজ শর্করা।
তাহলে এটা হচ্ছে একটা ট্রায়োড শর্করা। তাহলে এই ট্রায়োড শর্করা যখন তৈরি হয়ে গেল, ওখান থেকে আমি পরবর্তীতে কি তৈরি করতে পারবো? গ্লুকোজ তৈরি করতে পারবো। তুমি দেখো এই 3PGLD থেকে তুমি ঢ্যাপে যেতে পারো, ঢ্যাপ থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটে যেতে পারো, ফ্রুক্টোজ 6 ফসফেটে যেতে পারো। এখানে তুমি আইসোমারাইজ দিলে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে আলটিমেটলি কিভাবে গ্লুকোজ পাবে। তাহলে গ্লুকোজ এখানে তৈরি হতে পারে। এখানেই হচ্ছে ফটোসিনথেসিসের সাথে তোমার এই এখানকার চ্যাপ্টারে লিংক আসছে। এই জিনিসগুলোকে তোমাকে রিয়ালাইজ করতে হবে, তাহলে জিনিসগুলো গল্পের মতো মনে থাকবে। ক্লিয়ার হয়েছে? তো আমরা যেখানে ছিলাম এটিপি কাউন্টে, তাহলে আমরা যদি ধরে নিই যে কি হচ্ছে, যে আমরা এরোবিকদের ক্ষেত্রে আমরা প্রথম কনসিডার করছি, তাহলে এটিপি কাউন্ট আমরা প্রথমে ধরছি, ধরো এরোবিকদের ক্ষেত্রে, ঠিক আছে? এরোবিকদের ক্ষেত্রে যদি ধরি, তাহলে কি কি পাচ্ছি আমরা? আচ্ছা, একদিকে লিখে রাখি, আমরা এনার্জি খরচ করেছি, এনার্জি ইউজড মনে আছে কয় অণু এটিপি খরচ করেছি? 2 অণু এটিপি, 2 ATPs। বোঝা গেল? তাহলে দুটো এটিপি আমরা খরচ করেছি। তৈরি কটা করছি এটাও তো আমাদের জানতে হবে, না হলে হবে না। আমি কি বললাম? NADH। এই NADH কোথায় যাবে? এই NADH যাবে ETS এ। যেখানেই যাক, আমরা এরোবিকদের ক্ষেত্রে ধরছি, তার মানে NADH কটা পেয়েছি? তাহলে NADH প্রথমে আমরা কি করছি? NADH কটা পেয়েছি? ওখানে কটা দেখলে? একটা, কিন্তু 3PGLD থেকে একটা তৈরি হচ্ছে ঢ্যাপের ওই দিক থেকে, তার মানে আমরা কি বলেছি? 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 NADH। ক্লিয়ার? আর এই যে NADH গুলো, এগুলো থ্রু ETS এর থ্রু কয় অণু করে এটিপি তৈরি করে? এরা করে 3 অণু করে এটিপি। তাহলে 3 অণু করে যদি এটিপি তৈরি করে, দুটো NADH থেকে কটা পাবো? মাল্টিপ্লাই বাই 2, তার মানে কত পাচ্ছি? 6 এটিপি পাচ্ছি। ক্লিয়ার হলো? 6 এটিপি। আর ডিরেক্ট আমরা এটিপি পাচ্ছি কটা? এটিপি যদি আমরা ডিরেক্ট হিসেবে দেখি, তাহলে সবই তোমাদেরকে দেখানো হবে। তাহলে এখানে দেখো NADH পেলাম, দুটো NADH পেয়েছি, এখানে একটা এটিপি পেয়েছি, প্লাস আবার কোথায় পেয়েছি? এখানে আর একটা এটিপি পেয়েছি। তাহলে 2 অণু এটিপি ডিরেক্ট পাচ্ছি। তাহলে আমরা কি বলেছিলাম? যে মাল্টিপ্লাই করব কয় দিয়ে? তাহলে 2 into 2 এটিপি। এটিপি কাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে বুঝতে হবে ভালো করে। তাহলে আমি কি পেলাম? 2 into 2 মানে 4 এটিপি, 4টে এটিপি টোটাল হলো। তাহলে টোটাল এটিপি কটা তৈরি হলো? টোটাল এটিপি আমি তৈরি করেছি বা পেয়েছি কটা? 10টা। গ্লাইকোলাইসিসে কটা এটিপি তৈরি হলো? 10 এটিপি। আর আমি কি প্রিপারেটরি ফেজে কটা এটিপি খরচ করেছি? তাহলে এটিপি ইউজড কটা ইউজ হয়েছে? এখানে দেখো দুটো এটিপি আমরা ইউজ করেছি, তাহলে দুটোকে আমরা কি করব? মাইনাস করে দিব। তাহলে নিট এটিপি কটা হবে? নিট এটিপি মানে যেটা গেইন করছি সেটা আমরা কটা পেলাম? 8 এটিপি। এই যে 8 এটিপি পেলাম, এটা হচ্ছে কাদের ক্ষেত্রে? এরোবিকদের ক্ষেত্রে, যারা সবাত শোষণ করবে। যদি আমি NADH কে না পাঠাতে পারি ইলেকট্রন ট্রান্সপোর্টেশন, তাহলে কি আমি কোনো এটিপি পাবো? পাবো না। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যে যদি এটা, এবার আমরা বলছি অ্যানারোবদের ক্ষেত্রে, যারা অবাত শোষণ করছে। তাহলে অ্যানারোবিকদের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, বলবো তাহলে 2 NADH তৈরি হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। 2 NADH তৈরি হয়েছে, ঠিক আছে, তৈরি হয়েছে, ভালো কথা। একেই আমি ETS এ পাঠাতে পারবো? আমাকে এটা বলো, ETS একে পাঠাতে পারবো আমি? ETS এ কোনো রকম ভাবে কাজ করতে পারবে না, ETS একে আমি পাঠাতে পারবো না। তাহলে এই যে NADH আমি পেলাম, এই NADH পেলাম, যাদেরকে অ্যানারোবিকদের ক্ষেত্রে আমি বলছি, তাহলে কি কোনো এটিপি আমি পাচ্ছি? নো এটিপি প্রডিউসড।
কোনো এটিপি তৈরি হচ্ছে না। বোঝা গেল? এবার যদি আমরা বলি যে এমনি আমরা এটিপি কটা পাচ্ছি, ডিরেক্ট এটিপি, তাহলে আমরা বলেছিলাম 4 এটিপি, 4 এটিপি টোটাল তৈরি হচ্ছে। আর আমরা খরচ করেছি কটা? খরচ করেছি 2 এটিপি। তাহলে আমাদের গেন কত হলো? নিট বা গেন এটিপি সেটা হচ্ছে 2 এটিপি। এই হচ্ছে এটিপি কাউন্ট। তাহলে এরোবিকদের ক্ষেত্রে আমরা পাচ্ছি 8 এটিপি। ঠিক আছে, এই 8 এটিপির মধ্যে আবার ডিরেক্ট এটিপি কটা পাচ্ছি বলো? 2 খরচ করেছি আর 4টে পেয়েছি, তাই না? তাহলে 2 এটিপি পাচ্ছি। কিন্তু টোটালকে জুড়ে থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা পাচ্ছি 8 এটিপি। এটাও মনে রাখবেন যে ডিরেক্ট যদি আমরা এটিপি বলি তাহলে কিন্তু 2 এটিপি পাচ্ছি। অ্যানারোবিকদের ক্ষেত্রে আমরা কি পেলাম? 2 এটিপি। কেন? আমি তো বললাম যে NADH কে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পাঠাতে পারছি না। বোঝা গেল? তার মানে যদি আমরা বলি অ্যানারোবিকদের ক্ষেত্রে এই NADH টা হচ্ছে একটা কারেন্সি, একটা নোট, একটা 500 টাকার নোট, যে নোটটা হচ্ছে জাল। এই জাল নোট ও ব্যাংকে ভাঙাতে গেছে ETS এর কাছে, ও ব্যাংক ওকে বলছে যে জাল নোট, কোনো রিটার্ন যাবে না, মানে কোনো কিছুই আমি তোমাকে দিতে পারবো না, বরং তোমাকে অ্যারেস্ট করবো, তাই না? তাহলে এই NADH কি করলো? এই ব্যাংকে গিয়ে ও ভাঙাতে পারলো না। যদি ব্যাংক ভাঙিয়ে দিত তাহলে ও কি পেতো? টাকা পেতো তো, কিন্তু জাল নোট হওয়ার জন্য পেলো না। তাহলে এই NADH ব্যাংকে গিয়ে কোনো ধরনের টাকা পাচ্ছে না, নো এটিপি প্রডিউসড। ক্লিয়ার হলো? তাহলে এর থেকে আর কি সিম্পলিফাই করবো, তাই না? তাহলে জিনিসগুলো হচ্ছে খুবই সহজ, খুব সহজ, কিন্তু খুব স্টেপ ওয়াইজ জিনিসগুলোকে তোমাকে মনে রাখতে হবে। যতক্ষণ না তুমি জিনিসগুলোকে খুব ইজি ওয়েতে এবং গল্পের মতো করে না মনে রাখছো, ততক্ষণ এই জিনিসটা ক্লিয়ার হবে না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের কি এটিপি কাউন্ট। এটিপি কাউন্ট কমপ্লিট। আমরা গ্লুকোজ থেকে কি পেলাম? গ্লুকোজ থেকে পেলাম পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড ফার্দার কোথায় যাবে আমরা এটা দেখব নেক্সট ক্লাসে। তাহলে আমরা এই পর্যন্ত যেটুকু দেখলাম যে গ্লাইকোলাইসিস প্রসেসটা কি জিনিস, প্লান্ট রেসপিরেশন কি, প্লান্ট রেসপিরেশনের গুরুত্ব কি, প্লান্ট রেসপিরেশন কোথায় হয়, প্লান্ট রেসপিরেশনের কি কি পর্যায় রয়েছে, গ্লাইকোলাইসিস, TCA এবং কি ETS, এই সমস্ত জিনিস দেখলাম। গ্লাইকোলাইসিসের বিভিন্ন পর্যায় দেখলাম, গ্লাইকোলাইসিসের বিভিন্ন পর্যায়গুলোর নাম দেখলাম, কোনটাকে ফসফোরাইলেশন বলছে, কোনটাকে আইসোমারাইজেশন বলছে, কোনটাকে স্প্লিটিং রিঅ্যাকশন বলছে, কোনটা ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট বলছে, কোনটা ডিহাইড্রেশন বলছে। এই সমস্ত কিছু আমরা দেখলাম। ফাইনালি যেটা আমাদের কাজ ছিল এটিপি কাউন্ট করে দেখলাম যে আমি মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট, একদম সিম্পল কথা, যে 2 অণু এটিপি তৈরি করে আমি 8 অণু এটিপি পাচ্ছি। কাদের ক্ষেত্রে? এরোবিকদের ক্ষেত্রে। আর আমি যত অণু ইনভেস্ট করলাম সেম রিটার্ন পেলাম। কার ক্ষেত্রে? অ্যানারোবিকদের ক্ষেত্রে। কেন? NADH করতে পারেন, জাল নোট আবিষ্কার হয়ে গেছে জাল নোটের জন্য। তো এটিপি কাউন্ট আমি দেখলাম। অ্যানারোবিকদের ক্ষেত্রে এনার্জি কম তৈরি হচ্ছে, এরোবিকদের ক্ষেত্রে অবভিয়াসলি এনার্জি বেশি তৈরি হবে। এই এনার্জি কি হিসেবে স্টোর হয়ে থাকছে? এটিপি হিসেবে। এবার আমি যখন কথা বলবো, আমি যখন কাজ করব, আমি যাই করব, তখন সেই এটিপি কে আমি কি করতে পারি? ইউটিলাইজ করতে পারি। বোঝা গেল? তো এই ছিল আমাদের গ্লাইকোলাইসিসের মোটামুটি সমস্ত ইভেন্ট এবং এটিপি কাউন্ট। আমরা কত দেখলাম, এরোবিকদের ক্ষেত্রে কত এটিপি থাকে, অ্যানারোবদের ক্ষেত্রে কত এটিপি তৈরি হয়, কটা তৈরি হচ্ছে, কটা গেইন হচ্ছে, সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করলাম। এবার এই গ্লুকোজ থেকে তৈরি হয়েছে কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক থেকে পর্দার কি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো দেখব। তার আগে আমরা দেখব কেমিক্যাল রিঅ্যাকশন স্ট্রাকচার দিয়ে। তো আমরা গ্লাইকোলাইসিসের কেমিক্যাল রিঅ্যাকশন জিনিসগুলো দেখে নিই স্ট্রাকচার দিয়ে। সেটা হচ্ছে এই যে গ্লুকোজের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, 6টা কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড। তাহলে এই 6টা কার্বন বিশিষ্ট কম্পাউন্ড আস্তে আস্তে কি হয়ে যাবে? ভেঙে যাবে। তোমরা দেখলে যে ভেঙে গিয়ে তৈরি করলো কি? পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বন কম্পাউন্ড ছিল, 2 মলিকিউল তৈরি হয়েছিল। তাহলে 2 মলিকিউল কি তৈরি হয়েছিল? পাইরুভিক অ্যাসিড।
তাহলে এখানে দেখো গ্লুকোজে অলরেডি এই সমস্ত জিনিসগুলো বলেছি, আবার আমরা স্ট্রাকচার দিয়ে দেখছি। তাহলে এখানে কি হয়েছে, এটিপি খরচ হয়েছে। এখানে আমরা কি বললাম, গ্লুকোজ কিসে কনভার্ট হয়েছে, গ্লুকোজ 6 ফসফেটে। তাহলে এই যে 6 বলছি, এই 6টা আসলো কোথা থেকে, এই যে 6 এটার পজিশন, কার্বনের পজিশন। তাহলে 1 2 3 4 5 6, 6 নম্বর কার্বনে কি হচ্ছে, ফসফেট অ্যাড হচ্ছে বলে আমরা এটাকে কি বলছি, গ্লুকোজ 6 ফসফেট। এই যে চেহারাটা গ্লুকোজ 6 ফসফেটের, এটা আমরা এমনি নরমাল ডায়াগ্রাম দিয়ে দেখেছি, নরমাল রিঅ্যাকশন দিয়ে দেখেছি। তাহলে এখানে তোমরা ইজিলি জিনিসটাকে বুঝতে পারবে। তাহলে 6 নম্বরে এসে ফসফেট জুড়েছে। অন্যদিকে আমরা কি দেখছি, এই যে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজ থেকে এদিকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে, ফ্রুক্টোজ থেকে আবার কি হতে পারে, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হতে পারে। তাহলে এখানে এখনো এটিপি তৈরি হলো, এনজাইম কাজ করলো, কোফ্যাক্টর কাজ করছে Mg2+। এই গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট এরা দুজন একে অপরের আইসোমার। তাহলে এটা হচ্ছে তার অ্যালডোজ ফর্ম, এটা হচ্ছে তার কিটোজ ফর্ম। তাহলে এখানে আমরা আইসোমারেজ এনজাইম দিলেই ফ্রুক্টোজ 6 ফসফেট পেতে পারি, আবার কি পাচ্ছি, গ্লুকোজ 6 ফসফেট পাচ্ছি। তার মানে গ্লুকোজ 6 ফসফেট যদি থাকে, আমরা ফসফোহেক্সোজ আইসোমারেজ যদি দিই, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট পাবো। বোঝা গেল? তাহলে আলটিমেট আমাদেরকে পৌঁছাতে হলো কোথায়, যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে গেলাম। এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তোমরা জানো যে ফার্দার কি হচ্ছে, যে এই ফ্রুক্টোজ 6 ফসফেট কিসে কনভার্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড, 6 কার্বন কম্পাউন্ড। এই ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্ট হলো কিসে, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেটে। তাহলে দেখো এবার কি হচ্ছে, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, এই ফ্রুক্টোজ 6 ফসফেট কি 6 কার্বন কম্পাউন্ড, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট এটাও 6 কার্বন কম্পাউন্ড। তাহলে এখানে চেঞ্জ কি হলো, চেঞ্জ হলো যে একটা এনজাইম কাজ করছে পিএফকে। এই জিনিসগুলো অলরেডি বলে দিয়েছি, আমি জাস্ট রিঅ্যাকশনটা বলে দিচ্ছি। ফসফোফ্রুক্টোকাইনেজ, এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ, এই ফসফোফ্রুক্টোকাইনেজকেই কি বলা হয়, কি এনজাইম। অলরেডি আমি বলেছি এর আগেও, কি এনজাইম অফ গ্লাইকোলাইসিস। বোঝা গেল? তাহলে এই পিএফ কে কি করছে, যে কাইনেজ কথাটা আছে, এর আগেও বলেছি যে কাইনেজ যখন থাকবে তখন ফসফোরাইলেশন হবে। তাহলে ফসফোরাইলেশন অলরেডি হয়ে আছে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট এটা হচ্ছে ফ্রুক্টোজের ফসফোরাইলেটেড ফর্ম। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্ট হচ্ছে কিসে, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেটে। তাহলে 6 ফসফেট তো ছিলই, তাহলে আসলো কোথায়, এই যে 1 নম্বরে এসে ফসফেট যুক্ত হলো। আর এটা অলরেডি 6 নম্বরে ছিল, নামটা হয়ে গেল কি, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। ক্লিয়ার হলো? এবার আমরা এই ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেটে কি দিচ্ছি, অ্যালডোলেজ দিচ্ছি। অ্যালডোলেজ যখন দিয়ে দিচ্ছি তখন প্রথম কি হয়ে গেল, ভেঙে গেল। কে ভেঙে গেল, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে গেল 3 কার্বন 3 কার্বনে। দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট যখন ছিল তখন কিন্তু এ ভাঙেনি, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট হলো তারপরে ভাঙলো। তাহলে এখানে কটা ফসফেট আছে, দুটো ফসফেট। এখানে কটা ফসফেট আছে, একটা ফসফেট। তাহলে আমি এইটাকে যদি ভাঙি, তাহলে যদি আমি 3 কার্বন 3 কার্বন করেও ভাঙি, তাহলে এইদিকে 3 কার্বন থাকলো, এইদিকে 3 কার্বন থাকলো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, 3 কার্বন 3 কার্বন। কিন্তু দেখো এখানে কি রয়েছে, একটা ফসফেট রয়েছে, এখানে কি কোনো ফসফেট রয়েছে, তাহলে তো এদের সাথে কোনো জাস্টিস হলো না, সমান ভাগে তো আমি ভাগ করতে পারলাম না। সেই জন্য আমাকে কি করতে হলো, পিএফ কে দিয়ে দুটো পজিশনে আমাকে ফসফেটকে যুক্ত করতে হলো। তাহলে ফসফেট যখন আমি ফসফোরাইলেট করলাম তখন 1,6-বিস ফসফেট হলো। এবার আমি যদি একে ভাঙি, তাহলে দেখো এখানেও ফসফেট পেয়েছি, এখানেও ফসফেট পেয়েছি। বোঝা গেল? তাহলে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট স্প্লিট হয়ে যাচ্ছে, এর লাইসিস হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কিসে কিসে ভাঙছে, একটা ঢ্যাপ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা ভাঙছে কি 3-PGLD, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। বোঝা গেল? তাহলে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড আর ওইদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এরা একে অপরের আবার আইসোমার। তাহলে আইসোমার যখন দিচ্ছি তখন আইসোমারেজ এনজাইম দিব, আইসোমার যখন দেখতে পাচ্ছি। তাহলে আইসোমারেজ যদি ঢ্যাপ থেকে আমি 3-PGLD তে যেতে চাই, ফসফোট্রাইজ আইসোমারেজ, যদি আমি 3-PGLD থেকে ঢ্যাপে যেতে চাই তাহলে ফসফোট্রাইজ আইসোমারেজ। তাহলে এরা একে অপরের আইসোমার। এবার ফার্দার রিঅ্যাকশন যেটা শুরু হচ্ছে, এই যে ঢ্যাপ থেকেও রিঅ্যাকশন হচ্ছে, আবার 3-PGLD থেকেও আস্তে আস্তে যাচ্ছে। তাহলে এই ঢ্যাপ ভবিষ্যতে গিয়ে এখনো পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, এই 3-PGLD ভবিষ্যতে গিয়ে এখনো পাইরুভিক অ্যাসিড করবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা কি পেয়েছি গ্লাইকোলাইসিসের শেষে, যে
2 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি দেখছি, আমরা যে কোনো একটা দিকটা দেখব। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3PgALD কনভার্ট হচ্ছে কিসে, 1,3-BPG তে। তাহলে 3PgALD 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড 3 নম্বর কার্বনে কি রয়েছে, ফসফেট যুক্ত হয়ে আছে। দেখো তাহলে 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়ে আছে, তাহলে সেখান থেকে 1,3-BPG হচ্ছে, মানে আর একটা ফসফেট অ্যাড হয়েছে। এই যে 1 নম্বর কার্বনে কি হয়েছে, আর একটা ফসফেট জুড়ে বসেছে। তাহলে এখানে একটা কি হয়েছে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে। আর এখানে যে কোফ্যাক্টর ছিল এরা হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার, এরা কি করছে, হাইড্রোজেনটাকে ক্যারি করছে। তাহলে এখানে দেখো এই যে আমি 3PgALD বলছি, এই 3PgALD কি হচ্ছে, এর অক্সিডেশন হচ্ছে। তাহলে 3PgALD অক্সিডাইজড হচ্ছে কিসে, 1,3-BPGA তে। তাহলে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারেট, বোঝা গেল? আচ্ছা, এই জায়গাটায় আমরা মোস্ট প্রবাবলি একটু এড়িয়ে গেছি। আমরা জেনারেল যে রিঅ্যাকশনটা দেখছিলাম সেখানে সম্ভবত এড়িয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটায় এই যে BPgALD লিখেছি, এটা BPgALD নয়, এটা হচ্ছে 1,3-BPGA, বোঝা গেল? বাদ বাকি যা আছে সব সেম। তাহলে আমরা যেগুলো বারবার 1,3-BPgALD বলছি, এটা আসলে 1,3-BPgALD নয়, এটা হচ্ছে 1,3-BPGA, 1,3-বিস-ফসফোগ্লিসারেট, বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে এখানে আমরা কি পেলাম, 3PgALD কিসে অক্সিডাইজ হয়ে কি তৈরি করলো, 1,3-BPGA, তাই না? তাহলে 1,3-BPGA যখন তৈরি হয়ে গেল, তাহলে এখানে আমরা কি দেখলাম, NADH। আর অলরেডি আমরা দেখেছি এই যে NADH এটাও হচ্ছে একটা এনার্জি সোর্স। তাহলে এর মধ্যে আমি এনার্জি পাবো, সেই এনার্জিটা পেতে গেলে আমাকে কোথায় যেতে হবে, যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, তাই না? তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের থ্রু ওখান থেকে 3 অণু ATP তৈরি হবে। কাদের ক্ষেত্রে, এরোবিকদের ক্ষেত্রে, অ্যানারোবিকদের ক্ষেত্রে হবে না, বোঝা গেল? এখানে এনজাইম তো আমরা অলরেডি এনজাইম দিয়ে দিয়েছি। তাহলে 3PgALD ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করছে, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ। তাহলে ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করলো, আমরা কি বললাম যে ডিহাইড্রোজিনেজ মানে হাইড্রোজেনকে বের করে দিবে। তাহলে এখান থেকে যখন হাইড্রোজেন বেরোচ্ছে তার মানে কি, এর অক্সিডেশন হচ্ছে। তাহলে অক্সিডেশন যখন হচ্ছে, তাহলে এই যে NAD+ এ কি হচ্ছে, রিডিউসড হচ্ছে। তাহলে NAD+ এ কি হয়ে গেল, রিডিউসড হয়ে গেল। আর 3PgALD এ অক্সিডাইজ হচ্ছে 1,3-BPGA তে। ক্লিয়ার? 1,3-BPGA থেকে আমরা পাচ্ছি কি 3PGA। তাহলে এই 1 আর 3 ছিল, হয়ে গেল কত, 3। তাহলে এই 1 এ যে ফসফেট ছিল সেটা নিশ্চয়ই আর নেই, তাহলে ফসফেট উড়ে গেছে। তাহলে এই যে ফসফেট যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে, এই ADP থেকে এখনো ATP তৈরি হচ্ছে। আর আমরা জানি কি, এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন কাইনেজ এনজাইম কাজ করবে। তার জন্য এনজাইমটা কি হচ্ছে, ফসফোগ্লিসারেট কাইনেজ। ক্লিয়ার? এই ফসফোগ্লিসারেট কাইনেজ কাজ করলো, এখনো ATP তৈরি হলো। ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3PGA। তাহলে 3 নম্বরে কি রয়েছে, ফসফেট রয়েছে। 3 নম্বরে ফসফেট রয়েছে। এবার এই যে মিউটেজ এনজাইমটা দিলাম আমি, ফসফোগ্লিসারেট মিউটেজ, এই মিউটেজ দেওয়ার ফলে কি হলো, 3PGA থেকে 2PGA হলো, 3PGA থেকে 2PGA তৈরি হলো, বোঝা গেল? তাহলে 3PGA হয়ে গেল 2PGA, তার মানে 2 নম্বরে কি চলে গেছে, 2 নম্বরে ফসফেট চলে গেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলবো ইন্ট্রামলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট। কারণ এখানে বিশেষ কিছু ঘটেনি, শুধুমাত্র এদের পজিশনাল চেঞ্জ হয়েছে, তাই না? ফসফেট 3 এ ছিল, গেছে 2 এ, বোঝা গেল? 2PGA তে আমরা কি দিচ্ছি, এনোলেজ দিচ্ছি, তখন এর কি হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, মানে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে জল যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে 2PGA থেকে আমরা কি পাচ্ছি, দেখো 2 নম্বরে ফসফেট রয়েছে, তাহলে এটা পাচ্ছি আমরা 2-ফসফোএনল পাইরুভেট, 2-ফসফোএনল পাইরুভেট। তাহলে ফসফোএনল পাইরুভেট, আবার পাইরুভেট কাইনেজ যখন দিচ্ছি, দেখো 2 নম্বরে কি ছিল, ফসফেট ছিল, এখানে আর 2 নম্বরে ফসফেট নেই। তার মানে আবার কি হয়েছে, এখনো ATP তৈরি হচ্ছে। যেটা তৈরি করলো সেটাকে আমরা বলছি এনল পাইরুভেট, বোঝা গেল?
এনল পাইরুভেট। এই এনল পাইরুভেট থেকে স্বতঃস্ফূর্তভাবে মানে স্পন্টেনিয়াসলি আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার হলো? এই হচ্ছে গ্লাইকোলাইসিসের স্ট্রাকচার দিয়ে আমরা রিয়াকশন গুলো দেখলাম। তাহলে এখানে পুরো জিনিসগুলোকে যদি আবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চাও, তোমরা এই রিয়াকশন গুলোকে ভালো করে স্টাডি করবে, তাহলে দেখবে যে এখানে যদি আমরা দেখি যে এখানে 2PGA ছিল, 2PGA থেকে 2-ফসফোএনল পাইরুভেট, তাহলে এখানে কি রয়েছে? এই 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে যা ছিল তাই আছে, কার্বনের সাথে কি ছিল? ফসফেট যুক্ত হয়েছিল। আচ্ছা, কিন্তু এখানে দেখো যে যদি আমরা দেখি তাহলে এখনো যদি জল বেরিয়ে যায় তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এখানে CH2OH ছিল, OH, CH2 এখানে আছে, বোঝা গেল? তাহলে এখানে CH ছিল, এখানে কি রয়েছে? নেই। তার মানে OH আর H, এখনো জল বেরিয়ে গেল, দিয়ে আলটিমেট যেটা তৈরি করলো সেটা হচ্ছে এনল পাইরুভেট। এই এনল পাইরুভেট কিসে কনভার্ট হচ্ছে? পাইরুভিক অ্যাসিডে। তো এই জিনিসগুলো যে জল বেরোচ্ছে, এই স্ট্রাকচারাল চেঞ্জটা কি আসলে, এই জিনিসগুলো তোমরা ভালোভাবে স্টাডি করবে। তাহলে এই জিনিসগুলো যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি তাহলেই বুঝতে পারবো যে চেঞ্জেস গুলো কিভাবে কোথায় হচ্ছে, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে পুরোপুরি গ্লাইকোলাইসিসের এক্সপ্লেনেশন, বোঝা গেল? এটিপি কাউন্ট তো আমরা করেই নিয়েছি, গ্লাইকোলাইসিস কাদের ক্ষেত্রে হয়, কোথায় হয়, গ্লাইকোলাইসিসের তাৎপর্য ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। তাহলে এই ছিল গ্লাইকোলাইসিস বা প্লান্ট রেসপিরেশনের পার্ট 1, মানে শ্বসনের আমাদের প্রথম পর্যায়। যে শ্বসনের প্রথম পর্যায়ে আমরা কাকে হিসেবে গণ্য করি? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসকে, বোঝা গেল? এবার গ্লাইকোলাইসিস থেকে আমরা চলে যাব টিসিএতে। সেই টিসিএতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু রিয়াকশন রয়েছে, তার ইন্টারমিডিয়েট কিছু রিয়াকশন, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। ধন্যবাদ, তোমরা ভালো করে পড়ো। ক্লাসে কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।